তোমরা প্রত্যেকেই অবগত হয়েছো যে আর বেশ কিছুদিনের মধ্যেই আমরা ডব্লিউবিএসএসসির তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির নতুন নোটিফিকেশন আমরা পেতে চলেছি। সো ফাইনাল স্টাডির পক্ষ থেকে একটা ছোট্ট প্রয়াস, আমরা এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ার 2017-তে যে এক্সাম কন্ডাক্ট হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডির তার ম্যাথের কোশ্চেন সলিউশন আমরা এই ভিডিওতে দেখব। প্রথমে একটা ছোট্ট ইনফরমেশন বলে রাখি, সেটা হলো যদি বিগত বছরের মতোই সেম এক্সাম প্যাটার্নে এবারের এক্সাম কন্ডাক্ট হয়ে থাকে তাহলে মোটামুটি যেটা আমাদের কাছে থাকবে সেটা হলো গ্রুপ সির ক্ষেত্রে টোটাল 60 মার্কসের তোমাদেরকে এমসিকিউ টাইপ কোশ্চেন বেস পরীক্ষা দিতে হবে। আর যদি আমরা গ্রুপ ডির ক্ষেত্রে আসি টোটাল 45 মার্কস কিন্তু আমাদের কাছে এমসিকিউ বেস কোশ্চেন থাকবে। আর যদি আমরা টপিকগুলোর কথা ভাবি বা সাবজেক্টের কথা ভাবি যে কী কী সাবজেক্ট আমাদেরকে কভার করতে হবে, এটা হচ্ছে দেখো মেনলি গ্রুপ সির জন্য ওপরের পোর্শনটা গ্রুপ সির জন্য, যেখানে জেনারেল নলেজ থেকে থাকছে 15 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 15, জেনারেল ইংলিশ থেকে 15 এবং অ্যারিথমেটিক থেকে থাকবে 15। টোটাল 4টে পোর্শন থেকে আমাদের 60 নাম্বারের এমসিকিউ এখান থেকে আসবে। বাট যদি আমরা গ্রুপ ডির কথা ভাবি তো সেম টু সেম সিলেবাস থাকবে, শুধুমাত্র এখানে আমাদের এই ইংলিশটা গ্রুপ ডির মধ্যে থাকছে না, বাদবাকি কিন্তু সব সেম টু সেম আমাদের কাছে থাকছে। মেনলি দেখো কথা বলবো আমি এটা অ্যারিথমেটিক পোর্শনটা নিয়ে, যেটা ম্যাথের পোর্শন আমাদের কাছে থাকছে। অ্যারিথমেটিক বলা আছেই মানে বুঝতে পারছো যে ম্যাথের যে দুটো পার্ট আমাদের কাছে হয়, একটা অ্যারিথমেটিক আর একটা অ্যাডভান্স। তো অ্যাডভান্স পোর্শনটা আমাদের কাছে পড়তে হচ্ছেই না, কারণ ম্যাক্সিমাম আমরা যারা স্টুডেন্ট থাকি তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কোনো না কোনোভাবে এই অ্যাডভান্সের পোর্শনে যে ম্যাথটুকু থাকে সেটা কিন্তু টাফেস্ট মনে হয় এবং আমরা ফুল মার্কস ওখানে ভালো প্র্যাকটিস না থাকার জন্য বা কনসেপ্ট ক্লিয়ার না থাকার জন্য আমরা করতে পারি না। তো যেহেতু শুধুমাত্র অ্যারিথমেটিক এখানে বলে দেওয়া আছে, তো সেই জায়গা থেকে আমাদের ফুল মার্কস করার একটা জায়গা থাকছে যে আমরা একদম 15-এর মধ্যে 15 এখান থেকে তুলে নিয়ে আসতে পারবো মাস্ট। বেশ কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হবে, বা আমরা এখন যে সলিউশন সলভ করব সেই সলিউশন দেখলেই বুঝতে পারবে যে কোন টপিক কোন পার্টিকুলার চ্যাপ্টারগুলো ছিল বা টপিকগুলো ছিল যেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিলো। এবং এটাও বলবো দেখো অ্যারিথমেটিকের যেই চ্যাপ্টারগুলো আমাদের কাছে থাকছে সবগুলো তো তোমাকে কভার করতে হবে, তার সাথে অ্যাডভান্সের একটা পোর্শন অন্তত দেখে যেও, অন্য কিছু হোক বা না হোক, সেটা হচ্ছে ম্যানসুরেশন 2D। বলার নেই, হয়তো এখান থেকে এক নম্বরের কোশ্চেন তোমাকে দিয়ে দিতে পারে, তো যাতে মার্কস ছাড়া না হয় সেই জন্যই বললাম যে অ্যারিথমেটিকের আসার সম্ভাবনা নেই, বাট তবুও বললাম যে একবার ওটাও দেখে নিয়ে যেও। আর যারা যারা কম্পিটিটিভ ফিল্ডে আসো আশা করি প্রত্যেকের তো কভার আছেই, জাস্ট একবার চোখ বুলিয়ে নিও ওই পোর্শনটুকু, ঠিক। নেক্সট একটা ইনফরমেশন সেটা হলো যে আমরা একটা চিন্তাভাবনা করেছি যে অনলাইনে একটা ব্যাচ লঞ্চ করার জন্য, যেটা মেনলি ফোকাস থাকবে এই গ্রুপ সি এবং গ্রুপ ডিটাকে ফোকাস করেই। জানো সময় খুবই আমাদের কাছে সীমিত আসে, সেই সীমিত সময়ের মধ্যে পুরো সিলেবাস হয়তো এরকমভাবে ধরে ধরে ডেপ থেকে কভার করা হবে না, কিন্তু এটুকু কনফার্ম এবং শিওর থাকো যেটুকু হবে সেটা একদম এক্সামের জন্য পারফেক্টলি পাবে। যা কিছু থাকবে এই কোর্সের ভেতর সমস্ত সাবজেক্ট কিন্তু কভার হয়ে যাবে, মানে মেনলি 4টে সাবজেক্ট, ইংলিশ, জিকে, ম্যাথ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। আর পুরোটাই কিন্তু অনলাইন বেস হবে। এখন তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো, যেই নাম্বারগুলো দেখো এখানে দিয়ে দেওয়া আছে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর ফিস কিন্তু রাখা হয়েছে অনলি 449 টাকা। সো ডিফারেন্ট সাবজেক্টের জন্য ডিফারেন্ট তুমি এক্সপিরিয়েন্স টিচার এখানে পাবে, যার থ্রু দিয়ে তুমি প্রিপারেশন কন্টিনিউ করতে পারবে এবং অ্যাপসের থ্রু পুরোটাই ক্লাস থাকবে। এবং সেই ক্লাস যখন হবে, যদি কোনো কারণবশত তোমার লাইভ ক্লাস মিস হয়েও যায়, তুমি পরবর্তীকালে সেটা রেকর্ডিংয়ের সুবিধা পাচ্ছ এবং এর সাথে সাথে তুমি সমস্ত সাবজেক্টের ডিটেল স্টাডি ম্যাটেরিয়ালস পাবে, প্র্যাকটিস সেট পাবে এবং তার সাথে মকও দিতে পারবে। সো এক কথায় বলা যেতে পারে যে এই ব্যাচ যেটা আমরা লঞ্চ করতে চলেছি, এই ব্যাচের থ্রু দিয়ে তুমি পুরোপুরি একদম প্রিপেয়ার হয়ে থাকবে সেই এক্সামে বসার জন্য এবং ক্র্যাক করার জন্য, ঠিক আছে। তো যদি মনে হয়ে থাকে কারো যে কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে তুমি সেরকমভাবে নিজের প্রিপারেশনকে কন্টিনিউ করতে চাইছো সেই জায়গা ধরে রেখে, তাহলে অনায়াসে চোখ বন্ধ করে এই ব্যাচ তুমি কিন্তু পারচেস করতে পারো, ঠিক। চলো, সো দুটো পোর্শনে দেখো আমরা এখন কোশ্চেন সলভ করব এবং কোশ্চেন সলভ করার দেখো প্রত্যেকটা টিচারের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপ হতে পারে, তার ধরন হতে পারে বা ডিফারেন্ট মেথড অ্যাপ্লাই করতে পারে। আমি এখানে যে মেথডগুলো অ্যাপ্লাই করব যেটা আমার মনে হবে সবথেকে ইজিয়েস্ট, সেই মেথডটুকু অ্যাপ্লাই করব। এরকম না যে এটাকে এরকমভাবেও করা যেত, এটাকে এরকমভাবেও করা যেত, অবভিয়াসলি করা যেতেই পারে, একটা ম্যাথকে তুমি 3-4 রকমভাবে করতেই পারো, বাট আমার যেটা মনে হবে যে সবথেকে ইজিয়েস্ট মেথড এটা, মানে যেটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে অ্যাডপ্টেবল হবে, যে হ্যাঁ অ্যাডপ্ট করতে পারছে, বুঝতে পারছে ক্লিয়ারভাবে, তো সেই মেথডটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক। প্রথম দেখো আমরা গ্রুপ সির যে 15টা কোশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ার, সেই ফার্স্ট কোশ্চেন যদি আমরা গ্রুপ সির ক্ষেত্রে আসি, যে কোশ্চেনে ছিল যে 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর যদি দুটো ছাড় দেওয়া হয়, একবার 36% এবং 4%, তাহলে সেই ছাড় দুটোর মধ্যে পার্থক্য কত টাকা আসবে এটাই আমাদেরকে বের করতে হবে।
সো ডিটেলস মেথডের কথা যদি আমরা আসি, অনেকে দেখবে এরকমভাবে কোশ্চেন সলভ করতে পারে। যদি আমরা 500 টাকার ওপরে 40% ছাড়ের কথা ভাবি, তো 500 টাকা 40% কত আসবে? তুমি যখন পার্সেন্টেজ তুলতে চাইবে এখান থেকে, ডিটেলসে যদি আমরা সলভ করতে চাই, পার্সেন্টেজ তুলতে গেলে তোমাকে 100 দিয়ে ডিভাইড করতে হবে। দেন তুমি বলবে যে আমার কাছে 200 টাকা এখানে ছাড় হচ্ছে। সো 200 টাকা ছাড় হচ্ছে, ঠিক। আর যদি আমরা এখানে দেখি যে আরেকবার এই 500 টাকার উপরে আমরা পরপর দুটো কনজিকিউটিভ ছাড় দিয়েছি, সাকসেসিভ ডিসকাউন্টের কথা আমরা বলছি। একবার দিয়েছি 36%, একবার দিয়েছি 4%। এবার সাকসেসিভ ডিসকাউন্টের একটা ফর্মুলা হয়, আমি সেটা পরে আসছি, বা ডিটেলসে যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে কী হবে দেখো, যে 500 টাকার ওপর আমরা সববার প্রথমেই 36% ছাড় দিয়ে দেবো, প্লিজ। তো 500 টাকার উপর যখন তুমি 36% ছাড় দেবে, তখন তুমি বলবে যে টোটাল যে ছাড় তোমার কাছে আসবে 180 টাকা ছাড় হবে। তো যেই জিনিসটার দাম তোমার কাছে 500 টাকা ছিল, সেটাতে 180 টাকা প্রথমেই ছাড় হয়ে যাবে। দেন দাম থাকবে কত না 320 টাকা, 320। এরপরে তুমি কী করেছো না, লাগাতার আরেকবার 4% ডিসকাউন্ট দিয়েছো। সো 320 টাকার ওপর যখন তুমি আরেকবার 4% ডিসকাউন্ট দিয়ে দেবে, তো সেই ডিসকাউন্টটা তোমার কাছে কত আসবে? পার্সেন্টেজ তুললে তুমি এটাকে 100 দিয়ে ডিভাইড করবে, 0 0 দেখো ক্যান্সেল আউট হবে, 4 2 8, 3 4 12, আরও তোমার কাছে 12.8 তোমার কাছে আরও আসবে এক্সট্রা করে। সো মোট যদি আমরা টাকার কথা দেখি, তাহলে কত আসছে দেখো, এই জায়গাতে ছাড় তখন আমরা 180 টাকা ছাড় পেয়েছিলাম, আরেকবার আমরা পেয়েছি এখানে 12.8, দুটোকে যোগ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 192.8 টাকা, 192.8 টাকা। সো যে দুটো ছাড় আমরা পেয়েছি, যদি সেই ছাড় দুটোর মধ্যে ডিফারেন্স দেখতে চাই, একটা ছিল শুধুমাত্র সিঙ্গেল 40%, যেটাতে আমরা 200 টাকা ছাড় দেখেছিলাম, আরেকটা পেয়েছিলাম লাগাতার পরপর দুটো আমাদের কাছে ডিসকাউন্ট, একটা 36%, একটা 4%। সেই জায়গাতে মোট আমার কাছে ছাড় দাঁড়িয়েছে 192.8, আর এই দুটোর মধ্যেই তোমাকে ডিফারেন্স জানতে চেয়েছে। তো 200 থেকে যখন তুমি 192.8কে সাবস্ট্রাক্ট করবে, দেখবে তোমার কাছে রাইট অ্যান্সার বেরিয়ে আসবে 7.2 টাকা, যেটা হচ্ছে অপশন বিতে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে একদম বেসিক মেথড, ধরে ধরে দেখো আমি এই কোশ্চেনটাকে এরকমভাবে সলভ করলাম। এবার আমরা শর্টকাট ওয়েতে কীরকম আসতে পারি, তুমি সবার প্রথমে দেখবে যে তোমার কাছে দুরকম টাকা ছাড় দেওয়া হচ্ছিল। একটা হচ্ছে 40% ছাড় দেওয়া হচ্ছিল সিঙ্গেল ডিসকাউন্ট, আরেকবার আমাকে সাকসেসিভ ডিসকাউন্ট 36% এবং 4% বলেছে। সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা কীরকম হয়, যে পরপর যদি দুটো ছাড় আমাদের কাছে দেওয়া হয়ে থাকে, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি যে একবার 36% ছাড় দেওয়া হয়েছে, মানে ফর্মুলাটা যদি আমি লিখে নিতাম, -x -y মাইনাসে প্লাস XY/100, এটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা হয়। তো সেই জায়গাতে তুমি যদি ভ্যালু পুট করে নাও, তোমার কাছে কত আসবে? এই 36 এবং 4 দুটো পরপর ছাড় দেওয়া হয়েছে, মানে অনেকের মাথাতে এরকম ডাউট আসতে পারে যে স্যার প্রথমে 36 ছাড় দেওয়া হয়েছে, পরে 4, টোটাল যোগ করলে তো 40%ই ছাড় দেওয়া হয়েছে। তো আগেও 40% ছাড় দেওয়া হচ্ছিল, এখনও 40% ছাড় দেওয়া হচ্ছে, ডিফারেন্স তো কিছুই হবে না, 0 টাকা আছে, তাহলে এটা অ্যান্সার করে বেরিয়ে আসবে। কিন্তু না, সাকসেসিভ ডিসকাউন্টের কনসেপ্ট এটা হয় না। কেন জানো? তার কারণ হচ্ছে যে 500 টাকার উপরে তুমি সবার প্রথমে যে 36% ছাড় দিয়ে দিলে, তাতে কিন্তু টাকার দামটা 500 থেকে কমে অন্য কিছু হয়ে গেছে। তার উপরে সেই টাকাটার উপর তখন তোমাকে পুনরায় 4% ছাড় কাউন্ট করতে হয়, কারণ দুটো ছাড়ই কিন্তু 500 টাকার উপরে হয় না বলেই কিন্তু যোগ করে যে 40% আসছে, এটা কিন্তু তোমার কাছে রং অ্যান্সার আসবে, ঠিক। তো অ্যাকচুয়াল যদি আমরা দেখতে চাই যে ইকুইভ্যালেন্ট তোমার কাছে ডিসকাউন্ট বা ছাড় কত হচ্ছে, যেটাকে আমরা সমতুল্য ছাড় বলছি, দুটো সাকসেসিভ থাকলে, সেটা তোমাকে ফর্মুলাতে পুট করতে হবে। দেন তুমি বলবে যে এটা আমাদের কাছে আসবে 36 -4 আর মাইনাসে প্লাস 36 × 4/100, হ্যাঁ না? তো এটা তো তোমার কাছে 40 আসছেই, তার সাথে তোমার কাছে কী হবে দেখো, এটাকে যখন তুমি গুণ করবে, তো 4 × 24, ক্যারি 2 আসবে, 3 4 12 2 14, /100 করা মানে 1.44% আসছে। তো 40% ছাড় তুমি ওখানেও দিচ্ছিলে, এখানেও তুমি 40 ছাড় দিচ্ছ, এক্সট্রা করে তোমার কতটা কম হচ্ছে না 1.44%। তো যদি আমি ডিফারেন্সটা দেখতে চাই, তাহলে এই যে 500 টাকা ছিল, সেই 500 টাকার উপরে ডিফারেন্স যেটা দাঁড়াবে, সেটা এই 1.44%ই দাঁড়াবে। তো তুমি ক্লিয়ারলি এটাই বের করে নাও না ডিরেক্টলি, যে 500 টাকার উপর যদি আমরা 1.44% দেখতে চাই, এটাই তো ডিফারেন্স আসছিল। ব্যাস, এটুকুই তুমি সলভ করে নাও। দেখো 0 0 ক্যান্সেল আউট হয়ে যাবে, আর 1.44কে 5 দিয়ে মাল্টিপ্লিকেশন করো, 5 14 70 তোমার কাছে বেরোবে, আর আগের ওখানে 2 4 5 20 2 অ্যাড হয়ে যাবে, তো 7.2 টাকা তোমার এখান থেকে অ্যান্সার চলে আসবে। সো ডিটেলস মেথডেও তুমি চাইলে এটাকে সলভ করতে পারো, অথবা তুমি সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করো, যেটুকু ডিফারেন্স আসবে সেটাকে 500-র উপর লাগিয়ে দাও, তোমার কাছে ওইখান থেকে অ্যান্সার বেরিয়ে আসবে, ঠিক। আই হোপ ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কোশ্চেন নাম্বার 1। আমরা এখন মুভ করছি দেখো কোশ্চেন নাম্বার 2-তে। 1000টা যন্ত্রাংশ তৈরি করতে 16টা মেশিনের যদি 27 দিন সময় লাগে,
আরও দুটো মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ, মানে আগেও তুমি 1000টা যন্ত্রাংশ তৈরি করছিলে, এখনও তুমি 1000 সংখ্যক যন্ত্রাংশই তৈরি করছো, মানে এটার কোনো ভ্যালু তোমার কাছে আর থাকলো না, বাদ দিয়ে দাও। কেন? কারণ আগেও সেম পরিমাণ আমি তৈরি করছিলাম, এখন আমি সেম পরিমাণে তৈরি করছি, ওটাতে আমার কাছে আর কোনো ভ্যালুই নেই, আমি ওটাকে পুরোপুরি স্কিপ করলাম। সো আমি এটুকু ধরে নিলাম যে কিছু সংখ্যক মেশিন তৈরি করতে বা যন্ত্রাংশ তৈরি করতে তোমার 16টা মেশিনের যদি 27 দিন সময় লাগে, এখন তুমি দুটো মেশিন বাড়িয়েছো, মানে 18টা মেশিন হয়েছে, তোমার কতদিন সময় লাগবে? আর এখানে যেটা জানতে চেয়েছে সেটা কতদিন কম সময় লাগবে তোমাকে বের করতে হবে। তুমি চাইলে ওকিং নিয়ম লাগিয়ে দিতে পারো, যেরকম আমরা ছোটোবেলাতে পড়ে এসেছি, যে যদি আমাদের কাছে 16টা মেশিন কাজ করতো তখন আমাদের সময় লাগছে 27 দিন। আমরা যদি একটা মেশিন কাজে লাগাতাম তাহলে আমাদের সময় কত লাগবে না, একটা মেশিন কাজ করলে কিন্তু টাইম আরও বেশি লাগবে, তাই 27 × 16 দিন তোমার তখন সময় লাগবে। আর এখন মেশিনের সংখ্যা দুটো বেড়েছে, 18টা মেশিনে যেই সময় লাগবে সেটা 27 × 16 / 18। দেখো 9 2 18, 9 3 27 আসবে, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা 8 আসবে। সো 3 আসতে 24 দিন তোমার কাছে এখন টোটাল টাইম লাগছে। আগে লাগছিল 27 দিন, এখন লাগছে 24 দিন। কতদিন কম লাগবে? তোমার অ্যান্সার হয়ে যাবে 3 দিন কম লাগবে, যেটা অপশন এতে আছে। এটা একদম বেশি করতে দেখো আমরা ওয়ার্কিং নিয়ম লাগিয়ে করলাম। আর যদি তুমি শর্টকাট আসতে চাও তাহলে যে ফর্মুলা আমরা এখানে ইউজ করি টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট শেখার সময়, সেই ফর্মুলাটা হচ্ছে M1 H1 W1 M1 H1 T1 W1 equal to M1 H1 T1 W1 equal to M2 D2 বা এটাকে H2 T2 W2। এক্ষেত্রে কী হয় দেখো, এই এম আমরা যেটা লিখলাম এটা অ্যাকচুয়ালি মেশিনের সংখ্যা বলো বা কতজন মানুষ এখানে কাজ করছে, ম্যান পাওয়ার, এটাকে আমরা ধরে চলি। এই যেটা আছে সেটা হচ্ছে কত ঘন্টা করে তুমি দিনে কাজ করছো সেটা এখানে তুলে ধরা হয়। আর টিটা হচ্ছে কত দিন সময়, টাইমটা তোমার এখানে নিয়ে নেওয়া হয়, বা M1 D1 H1ও তুমি ধরতে পারো। আর নিচে যেটা W আছে সেটা হচ্ছে কী পরিমাণ ওয়ার্ক তুমি করছো এটাকে পুট করতে হয়। আর এইটুকু ফর্মুলাতে পুট করেই তুমি এই টাইপের কোশ্চেনকে ডিরেক্টলি সলভ করতে পারবে। দেখো আমি এখানে কি অ্যাপ্লাই করছি, যে আমার এখানে মেশিনের সংখ্যা ইনিশিয়ালি ছিল 16টা, তখন টাইম লাগছিল 27 দিন, আর আমি তৈরি করতে চাইছিলাম টোটাল 1000টা যন্ত্রাংশ। এখন আমার মেশিনের সংখ্যা হয়েছে দুটো বেড়ে গিয়ে 18টা, আমি জানি না কতদিন লাগবে, ওটাকে এক্স ধরলাম, কিন্তু এখনও সমসংখ্যকে আমি যন্ত্রাংশ তৈরি করতে চাইছি, তাই নিচে আমি 1000 দিলাম। ঠিক তো 1000 দুই থেকে ক্যান্সেল আউট হবে, 9 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা 3, এটা আমরা 2 পাবো, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা 8 আসবে। তো এখন যে দিন সংখ্যাটা আসবে সেটা হচ্ছে 24 দিন আসবে। আর এই 24 দিন মানে আগে 27 দিন লাগছিল, তার থেকে এখন 3 দিন কম লাগছে, তাই এই হয়ে যাবে দেখো রাইট অ্যান্সার। ঠিক, চলো 3 নম্বর কোশ্চেন আসো। 5টা ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজছে। অ্যাকচুয়ালি লসাগু এবং গসাগুর এটা কোশ্চেন খুব ফেভারিট। সো প্রথম একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টাতে সেগুলো কতবার একসাথে বাজবে এটা তোমাকে বের করতে হবে। কীভাবে ক্যালকুলেট করবে? দেখো ডিফারেন্ট যে ঘন্টাগুলো আছে সেগুলো যদি 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 এবং 8 সেকেন্ডের ব্যবধানে বেজে থাকে, তো তারা যদি একসঙ্গে বাজার কথা হয় কত সেকেন্ড পরে গিয়ে একসাথে বাজবে, সেগুলো আমাদের এইগুলো সব কমন মাল্টিপিল আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আর যেটা কমন মাল্টিপিল ফাইন্ড আউট হবে সেটাই হবে কি না, এই সংখ্যাগুলোর লসাগু। সেই সময়টায় আমরা বলবো যে এই ঘন্টাগুলো এত সেকেন্ড পর পর একসাথে বাজছে। সো তুমি যদি 9, 6, 4, 10 এবং 8-এর লসাগু ক্যালকুলেট করতে চাও, 3-এর হাইয়েস্ট পাওয়ার আমাদের কাছে 9 আছে, 2-এর হাইয়েস্ট পাওয়ার 8 আছে, 5 দেখো 10 থেকে আমরা একটা 5 পাবো, আর 6 থেকে আমরা 3 তো আমরা নিয়েই নিয়েছি। চলো এটাই হবে। সো 5 40 এবং 9, 4 9 36, 360 সেকেন্ড এটা তোমার কাছে লসাগু বেরোবে। আর 360 সেকেন্ডকে তুমি যদি মিনিটে কনভার্ট করতে যাও তো 60 দিয়ে ভাগ দিয়ে দেবে, দেন তুমি বলবে স্যার 6 মিনিট অন্তর অন্তর সেই 6 মিনিট অন্তর অন্তর ওই 5টা ঘন্টা কী হবে না একসাথে বাজবে। বেশ, তোমাকে জানতে চেয়েছি যে 1 ঘন্টাতে সেগুলো কতবার বাজবে। প্রথমবার একবার অলরেডি বেজেছে, মানে একবার প্রথমে অলরেডি বেজেছে, তারপর আর 1 ঘন্টাতে তারা কতবার বাজবে। তো 1 ঘন্টা মানে কি হয় 60 মিনিট হয়, তো 60 মিনিটে তারা কতবার একসাথে বাজবে। যদি প্রতি 6 মিনিট অন্তর অন্তর তারা একসাথে বাজতে থাকে, 60কে তুমি 6 দিয়ে ভাগ করে দাও, তুমি বলবে স্যার ওখানে 10 বার আসছে, প্রথমে একবার বেজেছিল, টোটাল 11 বার হয়ে যাবে আমাদের কাছে রাইট অ্যান্সার। ঠিক, চলো মুভ করছি। দেখো পরের কোশ্চেন,
একজন অংশীদারি ব্যবসায়ী এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয়ে থাকে তবে এ এবং বি এর প্রাপ্য লাভের অনুপাত কত? অংশীদারি কারবার এই চ্যাপ্টারে আমরা লাভ্যাংশের অনুপাত যেটাকে বলি বা প্রফিট শেয়ারের রেশিও যেটা আমাদের কাছে বেরিয়ে আসে, প্রফিট শেয়ারের রেশিও, প্রফিট শেয়ার এর যেটা রেশিও আমরা পাই সেই রেশিওটা আমরা কিভাবে পাবো না তাদের যে অ্যামাউন্ট তারা ইনভেস্ট করবে তার সাথে তাদের টাইমকে মাল্টিপ্লিকেশন করলে আমরা কি পেয়ে যাব না এদের প্রফিট শেয়ারের রেশিও পাবো। বেশ, তো যদি আমরা এটাই দেখতে চাই যে এ এবং বি এর যে প্রফিট শেয়ারের রেশিওটা বেরোবে কোথা থেকে আসবে না এ ইনভেস্ট করেছিল 1200 টাকা, কত দিনের জন্য? 5 মাসের জন্য, টাইমটাকে গুণ করলাম। বি ইনভেস্ট করেছিল 750 টাকা, কত দিনের জন্য? 4 মাসের জন্য। দেন এখান থেকে তুমি যখন ছোট করে নেবে এই অনুপাতটা তোমার কাছে বেরিয়ে আসবে। দেখো 0 0 ক্যান্সেল আউট হবে, 25 3 5 5 5 15তে 75, 5 দিয়ে দাও, 5 24 তোমার কাছে আসবে। 4 6 আমরা 24 পাবো, 5 3 আমরা 15 পাবো, আর 3 × 6 যদি আমরা করি তাহলে 3 এবং 6 মধ্যে রেশিও 2:1 তোমার কাছে বেরিয়ে আসবে। সো এ এবং বি এর প্রাপ্য লাভের অনুপাত যদি বলো তখন আমরা অপশন শিখে দেখো কারেক্ট অ্যান্সার দেবো। একদম ইজি কোয়েশ্চেন, ঠিক। নেক্সট আসো, গসাগু ক্যালকুলেট করতে হবে HCF, কিন্তু গসাগু ক্যালকুলেট করতে হবে কীরকম নাম্বারের না তোমাকে ডেসিমাল নাম্বার দিয়ে দেওয়া আছে। আর ডেসিমাল নাম্বারের গসাগু ক্যালকুলেট করার সব থেকে ইজিয়েস্ট মেথড কি সেটা হচ্ছে তুমি কখনোই ছোটো করবে না। দেখো প্রথম যেটা তোমার কাছে আছে 1.7, নেক্সট সংখ্যা বলে দেওয়া আছে 0.51, আর তারপর বলে দেওয়া আছে 0.153। একটু ছোট্ট দেখো কনসেপ্ট আমি ডিসকাস করি, সেটা হচ্ছে যখন আমরা ভগ্নাংশের কোনো ফ্র্যাকশনের যখন আমরা HCF এবং LCM ক্যালকুলেট করি তখন আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করি না যদি আমরা LCM ক্যালকুলেট করতে চাই আমরা কি নিই যে কোনো একটা ভগ্নাংশের ওপরে যেগুলো থাকে সেটাকে আমরা নিউমারেটর বা লব বলি, আর নিচের পোর্শনটাকে আমরা ডিনোমিনেটর বা হর বলি। লসাগু ক্যালকুলেট করার সময় তুমি ভগ্নাংশগুলোর লসাগু কীভাবে ক্যালকুলেট করবে না সমস্ত ভগ্নাংশের ওপরে যে লবগুলো থাকবে সেই লবগুলো তোমাকে লসাগু নিতে হবে, আর নিচে তুমি কি করবে যেগুলো হর থাকবে সেই হরগুলো তোমাকে গসাগু নিতে হবে। আর যদি আমাদেরকে HCF ক্যালকুলেট করতে বলতো তখন আমরা লবগুলোর কি নিতাম গসাগু নিতাম, আর নিচে যে হরগুলো থাকবে সেই হরগুলোর আমরা লসাগু নিয়ে নিতাম, ঠিক। তো আমরা সেটাই কনভার্ট করব। দেখো এগুলোকে আমরা ভগ্নাংশ বানিয়ে দেবো। এটাকে আমি পয়েন্ট তুললে নিচে 10 আসবে, এটাকে যদি আমি পয়েন্ট তুলেই ফেলতাম দেন নিচে 100 আসতো, আর এখানে পয়েন্ট তুললে 153 ডিভাইডেড বাই তুমি 1000 পাবে। এবার তুমি যদি কোনো জায়গাতে কাটাকাটি হয় তুমি করে ছোট্ট করতে যাবে না, তুমি কি করবে দেখো যেহেতু তুমি গসাগু বের করতে চাইছো গসাগুর ক্ষেত্রে আমরা কি দেখলাম যে আমাদেরকে এই রুলটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, লবগুলোর আমাকে গসাগু নিতে হবে আর হরগুলোর আমাকে লসাগু নিতে হবে। এবার হরে তুমি যখন লসাগু নেবে তুমি দেখো 10 100 এবং 1000-এর মধ্যে লসাগু তোমার 1000-ই হবে, তো তার থেকে বেটার তুমি সব জায়গাতে 1000 বানিয়ে দাও। আর 1000 বানানোর জন্য কি করতে হবে দেখো এই 100টাকে 10 দিয়ে গুণ করতে হবে, তো উপর নিচে 10 দিয়ে গুণ করলাম। এই 10টাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাই উপর নিচে আমরা 100 দিয়ে গুণ লাগিয়ে দিলাম, ঠিক। তো এখন কি হয়েছে দেখো তুমি এই যে ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করতে চাও সো লবে তোমার কাছে যেই ভ্যালুগুলো থাকছে এক হচ্ছে 1700, একটা আমরা পেয়েছি 510, আরেকটা হচ্ছে 153, এইগুলোর তোমাকে নিতে হবে কি HCF। আর নিচে সব জায়গাতেই তোমার কাছে 1000 আছে, তো 1000-এর যখন তুমি সব 1000গুলো যখন তুমি LCM নেবে তো সেটা তোমার কাছে 1000-ই আসবে। সো ওপরে তোমাকে দেখে নিতে হবে যে এই 1700 510 153-এর গসাগু কোনটা হচ্ছে, আর গসাগুর ডেফিনেশন কি, কোনটাকে আমরা গসাগু বলি না সবথেকে বড় সংখ্যা দিয়ে তুমি যদি এই তিনটেকেই ডিভাইড করতে পারো তাহলে সেটাই হবে তোমার কাছে কি গসাগু। এবং তুমি যদি অপশনের দিকে তাকাও দেখো সব জায়গাতে 17 আছে, মানে গসাগু কিন্তু উপরে সবগুলো থেকে 17ই বেরিয়ে আসবে। তাহলে আমরা এখান থেকেই ডিরেক্টলি নিয়ে নেব যে ওপরে আমাদের কাছে গসাগু বেরোচ্ছে 17, তাকে আমাদেরকে ভাগ করতে হবে 1000 দিয়ে, তাই তো হ্যাঁ 17, তাকে আমরা ভাগ করব কি দিয়ে 1000 দিয়ে, আর 1000 দিয়ে যখন তুমি 17কে ভাগ করবে 3 ঘর আগে তোমার কাছে পয়েন্ট আসবে, তো 0.017 তোমার কাছে হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা দেখো অপশন ডিতে অ্যাভেলেবেল আছে, ঠিক। চলো নেক্সট দেখো
14 জন লোক 12 দিনে একটা টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিনে টিউবওয়েলটা বসাতে হয় তবে অতিরিক্ত কতজন লোক লাগাতে হবে? সেম কনসেপ্ট আমরা এক্ষুনি যে শিখে আসলাম, আমরা শুধু ওইটুকু প্রসেসই এখানে অ্যাপ্লাই করব যে 14 জন লোক কোনো একটা কাজকে 12 দিনে কমপ্লিট করছে, ঠিক সমপরিমাণ কাজ যদি 8 দিনে কমপ্লিট করতে হয় আমার কাছে কতজন লোক লাগবে সেটাকে আমি এক্স নিয়ে নিলাম। কাটাকাটি করে নাও, 4 3 12, 4 2 8 আসবে, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে তুমি 7 পাবে। তো এক্সের যেটা মান বেরোবে সেটা হচ্ছে 3 7 21। তুমি বলবে স্যার 21 জন আমার সেখানে লাগবে যদি আমরা সেই কাজটাকে 8 দিনে তৈরি করতে চাই। আগে ছিল ইনিশিয়ালি 14 জন, এখন তুমি চাইছো 21 জন লাগছে, তো কতজন তোমার কাছে এক্সট্রা করে লাগাতে হচ্ছে? 21 থেকে তুমি 14 মাইনাস করো, 7 জন পাবে। তাই অপশন বি হবে রাইট অ্যান্সার, যে অতিরিক্ত আমার কাছে 7 জন লোক অ্যাপ্লাই করতে হবে। ঠিক, চলো। একটা দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড় দেওয়া হয়েছে। তো এই ছাড়গুলোর সমতুল্য ছাড় কত তোমাকে বের করতে হবে। দেখো, এক্ষুনি তোমাকে আমি বললাম যে সাকসেসিভ ডিসকাউন্টের কোশ্চেন তোমার কাছে যখনই দিয়ে দেওয়া থাকবে তুমি চাইলে একটা মেথড অ্যাপ্লাই করতে পারো। যে মেথডটা কী শিখেছিলাম আমরা, যে -x - y মাইনাসে প্লাস xy ডিভাইডেড বাই 100। তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো, বা তুমি নিজের মতো করে ফর্মুলাটাকে মডিফাইও করতে পারো। এটাকে তুমি যদি প্লাস নিয়ে নাও যে x + y, তাহলে এটা -xy ডিভাইডেড বাই 100, এখান থেকেও তোমার কাছে বেরিয়ে আসবে। কিন্তু ঠিক ভুল নাই, কিন্তু এখান থেকেও বেরোবে। তুমি ফর্মুলা অ্যাপ্লাই করবে। কীভাবে ফর্মুলা অ্যাপ্লাই করবে? দেখো, দুটো তোমাকে এখানে ভেরিয়েবল আছে, কিন্তু এই কোশ্চেনে তোমাকে বলে দেওয়া আছে 3টে ভেরিয়েবলের। তো তুমি সববার প্রথমেই 10 এবং 20 ডিসকাউন্টের মধ্যে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করো। এখান থেকে একটা ডেটা বেরোবে, তার সাথে তুমি 30কে লাগিয়ে দাও, ওখান থেকে তোমার কাছে ডেটা চলে আসবে। দেখিয়ে দিচ্ছি, দেখো। যদি তুমি প্রথমে এটা অ্যাপ্লাই করতে যে 10 + 20 + 10 × 20 ডিভাইডেড বাই 100, তো এই পোর্শনটা তোমার কাছে হবে 30, সেখান থেকে 2 কমে যাবে। তুমি বলবে স্যার প্রথম দুটো থেকে আমি সিঙ্গেল ডিসকাউন্ট পেলাম 28, তাহলে এই ভ্যালুটা হলো তোমার কাছে 28। এরপরে তুমি ডিসকাউন্ট দেবে 30, এই দুটোর মধ্যে পুনরায় তুমি আবার কি করবে, এই ফর্মুলাতে অ্যাপ্লাই করবে। দেন তুমি বলবে স্যার 28 + 30 মাইনাস 28 × 30 ডিভাইডেড বাই 100। 28 আর 30 যোগ করলে হবে 58, সেখান থেকে তোমাকে মাইনাস করতে হবে কত, 3 × 8 = 24, 4 84, ক্যারি 2, এটা তোমার কাছে 84 মানে 8.4 আসবে। তো 58 থেকে 8.4 সাবস্ট্রাক্ট করা মানে অপশন দেখো এখানে অ্যাভেলেবেল আছে বি, এটাই হয়ে যাবে তোমার কাছে রাইট অ্যান্সার। যে যেই 3টে পার্সেন্টেজ আপনি দিয়েছিলেন ছাড়ে, তার সমতুল্য ছাড় কোনটা আসবে, 49.6% আসবে। এটা একটা মেথড গেল। অথবা তুমি এটাকে দেখো, পার্সেন্টেজ থেকে তুমি ফ্র্যাকশানে কনভার্ট করে ওইখান থেকে কোশ্চেনটাকে সলভ করতে পারতে। কীরকম? বলবে যে স্যার প্রথম ছাড়টা পেয়েছি 10%, 10%-এর ফ্র্যাকশান ভ্যালু কত হয় না, 10কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে তার ফ্র্যাকশান ভ্যালু আসবে 1/10। এটা মানে কি না, ফ্র্যাকশানে কনভার্ট করা মানে নিচের ভ্যালুটাকে আমরা সবসময় ধরে চলি, এটা হচ্ছে আমাদের কাছে অরিজিনাল ভ্যালু, আর ওপরেরটা আমাদের কাছে কি হবে না, ডিসকাউন্ট। তো কোনো জিনিসের 10 টাকা যদি দাম থাকতো, তুমি এখন 1 টাকা ডিসকাউন্ট দিয়ে সেটাকে 9 টাকাতে বিক্রি করছো। ওকে, নেক্সট তুমি বলবে স্যার আমার কাছে 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 20%-এর ফ্র্যাকশান ভ্যালু হবে 1/5। যদি 5 টাকা কোনো জিনিসের অরিজিনাল দাম থাকে, তাতে 1 টাকা ছাড় দিয়ে তুমি 4 টাকাতে বিক্রি করছো। আরেকবার 30%, তার ফ্র্যাকশান ভ্যালু কত হবে না, 3/10। 10 টাকা কোনো জিনিস থাকলে সেটাকে তুমি বিক্রি করছো 3 টাকা ছাড় দিয়ে 7 টাকাতে। এবার কি করবে না, বোথ সাইড তুমি মাল্টিপ্লিকেশন করে নাও। বাম দিকে তোমার কাছে ভ্যালু কত আসবে দেখো, 500। ডান দিকে ভ্যালু কত পাবে, 63-এর সাথে তোমাকে 4 মাল্টিপ্লিকেশন করতে হবে। 3 4 12, 2 ক্যারি 1, 4 × 24, একে 25, 252 পাবে, তাই না? তো যদি তুমি এই ডিফারেন্সটা দেখতে চাও যে 500 টাকা আমার কাছে আগে জিনিসের দাম ছিল, আমি এখন সবগুলো ইকুইভ্যালেন্ট ছাড় দেওয়ার পরে 252 টাকাতে বিক্রি করতে পেরেছি, তো কত টাকা ছাড় পেয়েছি, কত টাকা ছাড় দেওয়া হয়েছে। তুমি যদি এটাকে সাবস্ট্রাক্ট করতে চাও দেখবে 248 টাকা তোমার কাছে ছাড় আসবে। পার্সেন্টেজ কীভাবে ক্যালকুলেট করবে না, 248 টাকা আমার কাছে ছাড় হয়েছে কত টাকার উপর না, আমার অরিজিনাল ভ্যালু 500-র উপর, আর পার্সেন্টেজের জন্য তুমি × 100 লাগিয়ে দাও, × 100। তো 0 0 তোমার কাছে ক্যান্সেল আউট হবে, 248কে 5 দিয়ে ডিভাইড করে দাও, 5 4-এ তোমার কাছে আসবে 20, 5 9 তোমার কাছে আসবে 45, আর 5 6 তোমার কাছে পয়েন্ট লাগানোর পর হবে দেখো 30। তো 49.6 তুমি এখান থেকেও পাবে। এবার তোমার কাছে মনে হচ্ছে যে যেটা তোমার কাছে ইজি মনে হবে দুটোর মধ্যে তুমি সেটাকে অ্যাপ্লাই করবে, কিন্তু এই সেকেন্ড মেথড যেটা আমি বললাম এটাও কিন্তু শেখা রাখা উচিত। কেন জানো? তার কারণ হচ্ছে
যে এখানে তোমাকে যতগুলো ডিসকাউন্টের ভ্যালু দিয়ে দেওয়া আছে 10 বলো 20 বলো বা 30 বলো, এগুলো কিন্তু সব ইন্টিজার নাম্বার তোমাকে দিয়ে দেওয়া আছে, ইন্টিজার নাম্বার। তাই তুমি খুব ভালোভাবেই এই ফর্মুলাতে পুট করলেও তোমার কাছে ইজিভাবেতেই অ্যান্সার চলে আসে। কিন্তু যদি এরকম হতো যে এখানে তোমাকে কিছু এমন ডেটা দিয়ে দেওয়া থাকতো যে 14 পয়েন্টস বা 14.2% অথবা 33.13% দিয়ে দেওয়া আছে, তখন কিন্তু এই ক্যালকুলেশন তোমার কাছে ইজি মোটেও হবে না। ঠিক, তখন তুমি দেখবে ফ্র্যাকশন মেথড তোমার কাছে হয়ে যাবে ইজি। তো এই জন্যই দেখো 2-3 রকমভাবে আমাদেরকে ম্যাথ শিখে রাখতে হয়। একটা হচ্ছে বেসিক ধরে, যে যাই কোশ্চেন তোমাকে দেখ না কেন, তুমি যদি শর্টকাটে নাও করতে পারো, বেসিক ধরে তো করে আসতে পারবেই। ঠিক, চলো পরে কোশ্চেনে আসো। একটা দ্রব্যের ক্রয় মূল্য বলে দেওয়া আছে 620 টাকা এবং এটা ধার্য মূল্য থেকে হচ্ছে 25% কম। আচ্ছা, 25% কম মানে আমরা কি বুঝি? আমরা সবসময় পার্সেন্টেজের বেস 100কে ধরে চলি অরিজিনাল ভ্যালু। আমি ধরে নিচ্ছি 100% কোনো জিনিসের কী ছিল, ধার্য মূল্য ছিল। আর ক্রয় মূল্যটা তার থেকে যদি 25% কম হয়, তাহলে 75-এর ভ্যালু তোমাকে দিয়ে দেওয়া আছে, যেটাকে আমরা কি বলছি, ওই জিনিসটার ক্রয় মূল্য হিসাবে আমরা বলছি। ওকে, তো আমি যদি ধার্য মূল্য ক্যালকুলেট করতে চাই, কিভাবে ক্যালকুলেট করব? তুমি বলবে স্যার এই যে 620 টাকা দিয়ে দেওয়া আছে, এটা ক্রয় মূল্য মানে 75-এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, আমাকে ধার্য মূল্য বের করতে হলে 100-এর ভ্যালু বের করতে হবে। এটা কাটাকাটি করলে আমরা 3 পাবো, এটাতে আমরা 4 পাচ্ছি। ঠিক, সো ধার্য মূল্য কত আসবে? এখানে মাল্টিপ্লিকেশন করো না, মাল্টিপ্লিকেশন করে তোমার কাছে সময় নষ্ট হবে, আবার সেই পরে তোমাকে কাটাকাটি করতেই হবে। তো আমি ডিরেক্টলি লিখে রাখলাম সাইডে যে ধার্য মূল্যটা আমার কাছে ছিল, মার্কেট প্রাইসটা, সেটা ওই জিনিসটার কত ছিল, 620 × 4 ডিভাইডেড বাই 3, এটাই ছিল ধার্য মূল্য। ঠিক, এখন তুমি কি করেছো না, ওই দ্রব্যটাকে 15% ছাড়ে বিক্রি করছো। সো তুমি এখান থেকে পাবে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। কত পাবে না, যেটা আমার কাছে ধার্য মূল্য ছিল, আমরা ডিসকাউন্ট সবসময় কোথায় দিই, ধার্য মূল্যের উপরেই দিই, মার্কেট প্রাইসের উপরেই দিই। তো ধার্য মূল্য ছিল আমাদের কাছে 620 × 4 ডিভাইডেড বাই 3 টাকা। এর উপরে তুমি যদি 15% ছেড়ে দাও, ধার্য মূল্য ছিল তার নিজের 100%, তুমি যদি 15% ছেড়ে দাও, কতটুকু বেঁচে থাকবে না, তার 85% বেঁচে থাকবে, সেটাই হয়ে যাবে তোমার কাছে বিক্রয় মূল্য। তো এটার যদি আমি 85% ক্যালকুলেট করতে চাই, 85 ডিভাইডেড বাই 100, এখান থেকে সুন্দরভাবে আমাদের কাছে কি বেরিয়ে আসবে, সেলিং প্রাইস বেরিয়ে আসবে। তো এটাকে ক্যালকুলেট করেই নাও। দেখো 5 দিয়ে ক্যান্সেল আউট করলে 17 পাবো, 5 দিয়ে ক্যান্সেল আউট করলে আমরা 20 পাবো, 0 তো ক্যান্সেল আউট হবে, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা আমরা পাবো 31। সো এদিক থেকে বেরোবে 4 3 4 12, 124 × 17 ডিভাইডেড বাই 3। এবার তুমি মাল্টিপ্লিকেশন করো, যে সেলিং প্রাইস কত আসছে, 4 17 68 8 ক্যারি 3, আরে 3 কেন হবে, 4 17-তে 68 ক্যারি 6, 17 দিয়ে 34, 6 40, 40-এর 0 ক্যারি 4 আসবে, 17-কে 17 4-এ 21, 2108 ডিভাইডেড বাই 3 টাকা আমরা বিক্রি করে পেয়েছি। কিনতে কত টাকা খরচা হয়েছিল না, আমাদের ক্রয় মূল্য ছিল 75, ক্রয় মূল্য কত ছিল, কোথায় পেয়েছিলাম ক্রয় মূল্য দেওয়াই তো আছে 620 টাকা, হ্যাঁ না, 620 টাকা হচ্ছে ক্রয় মূল্য ছিল। তো প্রফিট হয়েছে আমার কাছে, কতটা প্রফিট হয়েছে, তুমি যদি প্রফিট বের করতে চাও যে আমার কাছে কতটা প্রফিট হলো, প্রফিট মানে আমরা কি বুঝি, যে আমরা বিক্রি করে যে টাকাটা পেয়েছি, সেখান থেকে আমাদের কিনতে যত টাকা খরচা হয়েছিল, এটাকে বাদ দিলে আমরা পাবো প্রফিট। সো বিক্রয় মূল্য কত আছে না, 2108 ডিভাইডেড বাই 3 টাকা আমরা বিক্রি করে পেয়েছি, আমার কিনতে খরচা হয়েছিল 620 টাকা, মাইনাস করে দাও। এটাকে যখন তুমি 3 লসাগু নেবে, 2108 থেকে তোমাকে সাবস্ট্রাক্ট করতে হবে 3 2 6 3 6 18, 1860 টাকা তোমাকে মাইনাস করতে হবে। দেন আসবে কত, দেখো 8, এটা 4 পাবে, 8 একে 9 10 11, 248 বাই 3 টাকা তুমি বলবে যে স্যার আমার এখানে প্রফিট হয়েছে। কিন্তু কোশ্চেনে জানতে কি চেয়েছে, যে শতকরা লাভের হার কত, মানে পার্সেন্টেজ বের করতে হবে। আর আমরা প্রফিট পার্সেন্টেজ কীভাবে ক্যালকুলেট করি না, প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয় যে কত টাকা প্রফিট হয়েছে, কেনার দাম কত ছিল সেটা দিয়ে ডিভাইড করি আর ইনটু 100 করে নিই। মানে আমরা প্রফিট এবং লস সবসময় কিসের উপর ক্যালকুলেট করি, আমাদের কেনা দামের উপর ক্যালকুলেট করি। সো আমরা ডিরেক্টলি এখানে বলে দেবো যে 248 ডিভাইডেড বাই 3 টাকা আমাদের প্রফিট হয়েছিল, আউট অফ কত না 620 টাকার ওপর পার্সেন্টেজ জানতে চেয়েছে, তাই ইনটু 100 লাগিয়ে দাও। একটা জিরো ক্যান্সেল আউট হবে, এটা আমাদের কাছে দেখো 31 আসবে, এখানে আমরা 5 পাবো। 31 দিয়ে যখন তুমি ক্যান্সেল আউট করবে, এটা পুরোপুরি তোমার কাছে 8 টাইমস হবে। তো তুমি বলবে স্যার 50 40 ডিভাইডেড বাই 3%ই প্রফিট হয়েছে, আর 40টাকে যখন আমরা 3 দিয়ে ডিভাইড করব, 3 13-তে 39, 13.71% বেরিয়ে আসবে প্রফিট, অপশন বি। এটা না
আর তুমি কোনো শর্টকাট পাবে বলে তো আমার মনে হচ্ছে না, কারণ এমন ভ্যালু তোমার কাছে বেরিয়েছে সেটা তোমাকে ক্যালকুলেশন করতেই হবে। কাটাকাটি তো হচ্ছেই না কোনো জায়গাতে, তুমি অন্যভাবে ক্যালকুলেশন কীভাবে করবে? ঠিক। আসো নেক্সট আসো, আবৃত্ত দশমিক বা রিকারিং ডেসিমাল থেকে তোমাকে কোশ্চেন দিয়ে দেওয়া আছে। কোশ্চেনে কী বলেছে যে 0.84181 মাথাতে আছে বার, এই আবৃত্ত দশমিককে সব থেকে ছোটো আকারে ভগ্নাংশে পরিণত করার পর তার লব এবং হরের মধ্যে পার্থক্য কত হবে। দেখো, দু রকমের আবৃত্ত ভগ্নাংশ আমরা দেখি। একটা হচ্ছে যে পয়েন্টের পর যতগুলো সংখ্যা থাকবে সমস্ত সংখ্যার মাথাতেই বার দিয়ে দেওয়া থাকে। আরেকটা হয় যে পয়েন্টের পর যতগুলো সংখ্যা থাকে তার মধ্যে কিছু সংখ্যার মাথাতে বার থাকে। দুটোকেই আমরা ভগ্নাংশে কনভার্ট করা জানি। কীরকম ভগ্নাংশে কনভার্ট করতে হয় না, ডিটেলসের ক্লাস তো আমরা পরবর্তীকালে করবোই ব্যাচের থ্রু দিয়ে। তো একটাতে দেখো আমরা কি করি না, যখন দেখবে পয়েন্টের পরে যতগুলো ডিজিট আছে সবগুলোর মাথাতেই বার দিয়ে দেওয়া আছে, তখন তুমি চোখ বন্ধ করে পয়েন্টের পর যেই সংখ্যাটা আছে বা যেই ডিজিটগুলো আছে ওটাকে লেখো, আর তার নিচে যতগুলোর মাথাতে বার আছে, তিনটের মাথাতেই বার আছে, তুমি 3টে 9 লাগিয়ে দাও, ব্যাস তোমার কাছে ভগ্নাংশে কনভার্ট হয়ে গেল। আর এই টাইপের ক্ষেত্রে আমরা ভগ্নাংশে কীভাবে কনভার্ট করি না, পুরো নাম্বারটাকে তুমি প্রথমে রিড ডাউন করো, দেন যার মাথাতে বার নেই সেটাকে মাইনাস করে দাও। নিচে কি করতে হবে, যতগুলোর মাথায় বার আছে, বার মানে ওই সংখ্যাগুলো বারবার রিপিট হচ্ছে, তো যতগুলো মাথাতে বার আছে ততগুলো 9 নেব, যতগুলো সংখ্যার মাথায় বার নেই ততগুলো 0 নেব। তো এটাকে ফ্র্যাকশানে কনভার্ট করলে তোমার কাছে হবে 255 ডিভাইডেড বাই 990। এটাকে তুমি চাইলে আরও সিম্পলিফাই করতে পারো, বাট আমি ভগ্নাংশে কনভার্ট করা তোমাকে শিখিয়ে দিলাম। সেমভাবে যদি আমরা এটাকে এখানে প্রসেস করি, তুমি দেখবে এটা তোমার কাছে কি আসবে, আছে কি দেখো 0.84181, শুধু 81 আছে, মানে 81818181 লাস্টে ওটাই রিপিট হচ্ছে। ডিরেক্টলি যদি আমরা ভগ্নাংশে লিখতে চাই আমাকে পুরোটা লিখে নিতে হবে 84181, সেখান থেকে মাইনাস করব কতগুলো রিপিট হচ্ছে না, দেখো এই পোর্শনটা রিপিট হচ্ছে না, 841 রিপিট হচ্ছে না, এটাকে মাইনাস করব, ডিভাইডেড বাই দুটো রিপিট হচ্ছিল তাই দুটো 9, তিনটে সংখ্যা রিপিট হচ্ছে না তাই 3টে 0, হ্যাঁ না? আসবে কত, 3 ক্যারি 1 আসবে 83340, আর নিচে আমরা পাচ্ছি 99000। দেখো এটা ভগ্নাংশে কনভার্ট হলো, কিন্তু কোশ্চেনে বলেছে একদম ছোট ভগ্নাংশে পরিণত করো, তারপরে দেখো লব আর হরের মধ্যে ডিফারেন্স কত আছে, এখন কিন্তু না। তাহলে আমরা ভগ্নাংশে এটাকে এখন স্মলেস্ট ফরম্যাটে নিয়ে আসবো। কত দিয়ে আমরা কাটাকাটি করতে পারি, 3 দিয়ে কি যাবে, চলো যাবে। 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 3 9, 3 3 9, দুটো 0 আমরা পাবো। ওপরে দেখো 3 2 6 আসবে 23, 3 7 21, এগেন 3 7 21, 3 8 24 আমরা পেলাম। চলো আরও 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি 16 2 32, 1650, ওপরটা 2 দিয়ে ডিভাইড করলে 13 2 26, 8 2 16, 9 2 18, ওকে। দেন 3 4 8 4 12, 12 9 21, 3 দিয়ে তো আবার ভাগ করতে পারবো, 3 5 15, 3 5 15, নিচে দেখো 510 আসবে, ওপরে 3 দিয়ে ভাগ করলে 4 3 12, 3 4 3 12, 18 আসবে, 3 6 18, 3 3 9। এটা কি আর ছোটো করা যাবে, মনে তো হয় না ছোটো করা যাবে। তো এবার তুমি ক্যালকুলেট করে নাও যে লব এবং হরের মধ্যে ডিফারেন্স কত আছে, 550 463। 550 থেকে তুমি যদি 463 বাদ দিয়ে দাও, ইউনিট ডিজিটে 7 কি কোনো অপশন অ্যাভেলেবেল আছে, 67 87 আছে। চলো এটা 7 হবে, 6 একে 7 7, 8 7 15, তো 87 হয়ে যাবে, দেখো রাইট অ্যান্সার অপশন বি। তো এটা তুমি তখনই বলতে পারবে যখন তোমাকে পুরো কোশ্চেনটা সলভ করতে হবে, তবেই তুমি বলতে পারবে, আদারওয়াইজ না কিন্তু। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো, 3টে ভগ্নাংশের যোগফল বলে দেওয়া আছে 2 পূর্ণ 11/24। এটাকে তুমি যদি পূর্ণ ভেঙেই নাও, 24 2 48 প্লাস 11, মানে উপরে আসবে 59 ডিভাইডেড বাই 24। 3টে ভগ্নাংশের যোগফল তোমাকে এটা হতে হবে। বেশ, যদি বড় এবং ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং এই অনুপাত যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয়ে থাকে, তবে 3টে ভগ্নাংশ নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রবলেম কি আছে জানো কোশ্চেনটাতে? প্রবলেম তোমার এই জায়গাটাই তৈরি করবে যে বড় এবং ছোট ভগ্নাংশ যেটা আছে তাদের অনুপাত বলে দেওয়া আছে 7:6। তুমি ওখানে ভেরিয়েবল ধরলেও ভগ্নাংশ কিন্তু যা খুশি হতে পারে, এবং অপশনের দিকে তুমি তাকিয়ে দেখো যে সমস্ত কিন্তু ভগ্নাংশগুলো, মানে ওইখানে যেটা রেশিও আছে সেটা কিন্তু ভগ্নাংশের রেশিও দিয়ে দেওয়া আছে, মানে সিঙ্গেল ডিজিট মনে হচ্ছে, কিন্তু এখানে সবগুলো দেখো ভগ্নাংশে আছে। তাহলে বেটার হবে তুমি অপশন টেস্ট করো, টাইম কম লাগবে। কীরকম অপশন টেস্ট করবে না, অপশন টেস্ট তুমি এটা করো যে কোন 3টে ভগ্নাংশ যোগ করলে আমাদের কাছে উপরেই 59 ডিভাইডেড বাই 24 আসছে। লসাগু নেবে তুমি,
লসাগুটা নেওয়ার জন্য তুমি সবার প্রথম নিচেরগুলোকে চেক করে দেখো। 8 9 72, প্রথমটাতে 720, 3 3 9 5 45 আসবে, 24 আসা তো পসিবল না, অপশন বিকে তো আমরা এমনিতে এলিমিনেট করছি। 3 7 3 5 15 15 15, আচ্ছা এটা তো আপাতত এখন স্কিপ করে রাখো। ডিতে দেখো এটা তো হবে না, ডিকে 8 6 4 8 6 4 24, দেখো এখান থেকে কিন্তু আমরা 24 পাচ্ছি। যদি এটাই তোমার কাছে অপশন হয় তো তুমি ধরে নাও তোমার কাছে প্রথম ভগ্নাংশটা হচ্ছে 7 8, সেখানে একটা কোনো ভগ্নাংশ আছে 5 6, আর আরেকটা ভগ্নাংশ আছে 3 4। এই তিনটে যোগফল কি ওটা আসছে চেক করে নাও। লসাগু কত হবে? 8 6 4 এর লসাগু হয়ে যাবে 24, 3 8 24, 3 7 21, 4 6 24, 4 5 20, 4 6 24, 3 6 18। ওকে, 8 1 9, 2 2 4 1 5, 59/24 সুন্দর বেরিয়ে আসছে। তাহলে এটাকে আমরা অ্যান্সার চুজ করতে পারি, কিন্তু তবুও একবার কোশ্চেনের সাথে ম্যাচ করিয়ে নাও। কি বলেছে যে বড় ভগ্নাংশ এবং ছোট ভগ্নাংশের মধ্যে অনুপাত কিন্তু 7:6 হতে হবে। তিনটে ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট কিভাবে বুঝবে? সেটা তুমি চাইলে ক্রস মাল্টিপ্লিকেশন করে করে দেখতে পারো, অথবা এইখানে যেই তিনটে ভগ্নাংশ আছে, একটা 7/8, একটা 5/6, আর একটা দেখো 3/4, সবগুলোই কিন্তু তোমার কাছে কি ভগ্নাংশ আছে না প্রকৃত ভগ্নাংশ আছে, প্রকৃত ভগ্নাংশ। এবং প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে দেখো লব এবং হরের মধ্যে ডিফারেন্স সবগুলোর ক্ষেত্রে 1ই আছে। যদি এটাই হয়ে থাকে তাহলে যেটার উপরে ভ্যালু সবথেকে বড় আছে ওটাই বড় ভগ্নাংশ, যেটার সবথেকে ছোট ভ্যালু আছে ওটা হবে ছোট ভগ্নাংশ। তা বড় আর ছোট, এখানে বড় ভগ্নাংশ পাচ্ছি 7/8, ছোট ভগ্নাংশ পাচ্ছি 3/4। এদের মধ্যে অনুপাতটা একবার চেক করে দেখো তো। এটা হয়ে যাবে তোমার কাছে 4 2 8, ক্রস মাল্টিপ্লিকেশন লাগিয়ে দাও, 7:6 তো অনুপাত ম্যাচ করে যাচ্ছে। তো দুটো ক্রাইটেরিয়া ম্যাচ হয়ে গেলে আর এটা 100% হয়ে যাবে, আর দেখার প্রয়োজন নেই। তাই এই অপশন ডি তোমার কাছে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক, নেক্সট দেখো, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে তুমি 15% বাড়ালে এবং প্রস্থকে তুমি 15% কমালে, তো ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে? দেখো আয়তক্ষেত্র দেখে তোমার মনে হবে যে এটা পরিমিতির কোশ্চেন আছে, ম্যানসুরেশনের কোশ্চেন আছে, কিন্তু পার্সেন্টেজের কোশ্চেন। দৈর্ঘ্যটাকে তুমি 15% বাড়াচ্ছ, প্রস্থকে তুমি 15% কমাচ্ছ, তোমার ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? এক্ষেত্রেও কিন্তু তুমি সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারো। একটা বাড়াচ্ছ একটা কমাচ্ছ, সো ফর্মুলাটা তোমার এরকম হবে এক্স মাইনাস ওয়াই, মানে প্লাস এক্স মাইনাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100, এটাতেই তোমার কাছে বেরিয়ে আসবে। ঠিক, আরেকটা মেথড তোমাকে আমি বলছি বুঝি। তো তুমি যদি ডিরেক্টলি শর্টকাট ওয়েতে আসতে চাও, তুমি ফর্মুলাতে এখানে প্রসেস অ্যাপ্লাই করবে যে প্রথমে 15 বাড়িয়েছি, তারপর আমরা 15 কমিয়েছি, মাইনাস 15 15 225 ডিভাইডেড বাই 100, এ দুটো প্লাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে দেখলাম যে মাইনাস বা এখানে সবগুলো পয়েন্টে দিয়ে দেওয়া আছে, চলো কাটাকাটি করে নাও। 25 দিলে 9 আসবে, 25 দিলে তোমার কাছে 4 আসবে, 4 আসবে, তো 4 2 8, 2 পূর্ণ 1 4 পার্সেন্টেজ, আর আগে যেহেতু মাইনাস আছে মানে এটা কমবে। সো ক্ষেত্রফলে তোমার কি এফেক্ট আসবে? তুমি বলবে স্যার 2 পূর্ণ 1 4 পার্সেন্টেজ আমার কাছে কমে যাচ্ছে। এটা একটা মেথড, তুমি ফর্মুলা লাগিয়ে দিলে। আর ডিটেলসে যদি বুঝতে চাও, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থাকলে এবং প্রস্থ থাকলে তুমি যদি ক্ষেত্রফল ক্যালকুলেট করতে চাও, সো ক্ষেত্রফল বা এরিয়া ক্যালকুলেট করার ফর্মুলা কি হয়? এরিয়া ক্যালকুলেট করার ফর্মুলা হয় লেন্থ ইন্টু ব্রেথ, তার দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ধরে নাও তুমি তার দৈর্ঘ্যটাকে 15% বাড়িয়েছো, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 15%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 15 ডিভাইডেড বাই 100, 5 দিয়ে কাটাকাটি করলে 5 3 15, 5 20 100। ঠিক, সো 15%-এর যেটা ফ্র্যাকশন ভ্যালু তোমার কাছে আসবে, চলো 15%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা পাচ্ছি কত না 3/20। তো তুমি দৈর্ঘ্যটাকে কী করেছো, আগে যেটা ছিল তার থেকে এখন 15% বাড়িয়েছো, মানে আগে যদি দৈর্ঘ্য তোমার কাছে 20 থাকে, এখন তুমি আরও 3 বাড়িয়ে তোমার দৈর্ঘ্য হয়ে গেছে 23। কিন্তু প্রস্থটাকে তুমি 15% কমিয়েছো, প্রস্থ যদি আগে 20 থাকতো, এখন 3 কমে হয়ে গেছে কত না 17। এবার দৈর্ঘ্যের সাথে প্রস্থ তুমি যখনই গুণ করে দেবে, তুমি দুদিকেই কিন্তু পুরনো ক্ষেত্রফল এবং নতুন ক্ষেত্রফল পাবে। পুরনো ক্ষেত্রফল তোমার কাছে ছিল 400, নতুন ক্ষেত্রফল কত হবে? 3 17-তে 51 ক্যারি 5, 17 দিয়ে 34, 5-এ 39। তুমি বলছো ক্ষেত্রফল কমেছে, কতটা কমেছে? 9 কমেছে। কত রেসপেক্টে? 400 রেসপেক্টে। পার্সেন্টেজ জানতে চেয়েছে, ইন্টু 100, পার্সেন্টেজ সিম্বল লাগিয়ে দাও, দুটো জিরো ক্যান্সেল আউট হবে, আর 9কে 4 দিয়ে ভাগ করে দেখো, 2 পূর্ণ 1 4 পার্সেন্টেজ তোমার কাছে কি হয়েছে না ক্ষেত্রফল হ্রাস হয়েছে। চাইলে তুমি এরকম মেথডে করতে পারো, চাইলে তুমি এই মেথডে করতে পারো, কিন্তু এই মেথডটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ওটাই, যদি তোমার কাছে এমন কিছু ফ্র্যাকশন দিয়ে দেওয়া থাকে যেগুলো এই ফর্মুলাতে হয়তো ক্যালকুলেট করা অসুবিধে হবে, তখন তুমি ডিরেক্টলি কী করবে না ফ্র্যাকশন বেসে চলে আসবে। ঠিক,
পরের কোশ্চেনে আসো, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের ট্রেন প্রবলেমের কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে একটা 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে 105 মিটার লম্বা একটা ব্রিজকে পার হতে কত সময় নেবে। দেখো দুটো কনসেপ্টই আমরা মেনলি ট্রেনে বুঝি। একটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার ট্রেন যখন কোনো স্টেশনারি অবজেক্ট মানে কোনো ম্যান দাঁড়িয়ে আছে, কোনো ল্যাম্পপোস্ট আছে যাদের নিজস্ব কোনো লেন্থ নেই, কোনো ট্রিকে বা কোনো ইলেকট্রিক পোলকে অতিক্রম করছে, তখন শুধুমাত্র ট্রেনটার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করে। বাট ওই ট্রেনটাই এমন কিছু অবজেক্টকে অতিক্রম করতে চাইছে যাদের নিজস্ব কোনো লেন্থ আছে, মানে অন্য কোনো একটা পার্টিকুলার ট্রেন বলো অথবা কোনো একটা প্ল্যাটফর্ম বলো বা কোনো একটা ব্রিজকে অতিক্রম করছে। তো সেই জায়গাতে টোটাল লেন্থ কীরকম কতটা কভার করতে হয় না, ট্রেনটার যে নিজস্ব লেন্থ আছে সেটা প্লাস এইদিকে ট্রেন অথবা প্ল্যাটফর্ম বা ব্রিজ হোয়াট এভার যাই থাকবে তাদের টোটাল যোগ করলে যে লেন্থটা আসবে ওইটাই কিন্তু তাকে পুরো কভার করতে হবে। এখানে যদি ট্রেনটা 70 মিটার লম্বা হয়ে থাকে আর 105 মিটার যদি একটা লম্বা ব্রিজকে কভার করতে চাই, তার দ্বারা অতিক্রান্ত মোট দূরত্বটা কত হবে না 105 প্লাস 70, টোটাল তাকে 175 মিটার কভার করতে হবে। ঠিক, আর তার স্পিড কত আছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা। কত সময় লাগবে এবার দেখো, এক জায়গাতে তুমি মিটার পেয়েছো, এখানে তোমার কিলোমিটার দিয়ে দেওয়া আছে। আর তুমি যদি স্পিডকে কখনো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাও, দেন আমাদেরকে কি করতে হয় না 5/18 দিয়ে সেই ভ্যালুটাকে গুণ করে নিতে হয়। সো তুমি এখন কি বলবে স্যার টাইম বের করার, দেখো মেনলি টাইম বের করার ফর্মুলা আমরা কি জানি যে টোটাল কতটা ডিস্টেন্স আমরা কভার করছি আর আমাদের কাছে স্পিড কত আছে ডিভাইড করে দিন, তাহলে আমরা টাইম পেয়ে যাব। ডিস্টেন্স আমরা কত কভার করছি 175 মিটার, স্পিড আমার কাছে কত আছে 75 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে 5/18 দিয়ে আমাকে গুণ করে নিতে হবে। বেশ, তো এই 18টা নিচে না থেকে দেখো উপরে চলে আসবে। 5 দিয়ে ক্যান্সেল আউট করলে 5 3 15, 5 5 25 35 পাবে, 5 7 35 হবে, 5 দিয়ে ক্যান্সেল আউট করলে 5 15 75 হবে, এখানে 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 5 15, 3 6 18। সো টোটাল তুমি যেটা পাবে সেটা হচ্ছে 6 7 42/5 সেকেন্ড। আর 42/5 সেকেন্ডকে তুমি পূর্ণ ভেঙে নাও, 5 8 40, 8 পূর্ণ 2/5 সেকেন্ড হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, অপশন বি। ঠিক, আসো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 5 6 7 এবং 8 ভাগশেষ থাকবে। দেখলে 15টা কোশ্চেনের মধ্যে 3টে কোশ্চেন কিন্তু ওরা এলসিএম এইচসিএম থেকে অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে। তার মানে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, এবারও তোমাকে সেরকমভাবে প্রিপারেশান নিতে হবে। আচ্ছা, এই টাইপের ক্ষেত্রে আমরা কি করি যে কোনো একটা সংখ্যা আছে যেটাকে 5 6 7 8 এবং 9 দিয়ে আমরা ভাগ করতে চাইছি, আর প্রতি ক্ষেত্রে আমাদের কাছে এইগুলো ডিফারেন্ট, তোমার কাছে কি আসছে না ভাগশেষ আসছে, এবং প্রতি ক্ষেত্রে দেখো ডিফারেন্সটা সেম। 5 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, 6 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, 7 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ থাকবে, প্রতি ক্ষেত্রে ডিফারেন্স কিন্তু 1 আছে। ঠিক, কনসেপ্টটা আমরা কি অ্যাপ্লাই করি দেখো, আমরা সবার প্রথম এটা ফাইন্ড আউট করি যে সবথেকে ছোটো নাম্বার কি এমন আছে যেটাকে আমরা 5 6 7 8 এবং 9 দিয়ে পুরোপুরি ভাগ করতে পারবো, সেটা হবে তাদের এলসিএম। এলসিএমটা কত হবে, এলসিএমটা হবে 8 × 9 × 7 × 5, এটা হবে তাদের এলসিএম। ঠিক, তো এলসিএমে আমরা বলতে পারি 40 × 7 9 63, মানে আসবে কত 0 3 4 12 2 ক্যারি 1 4 4 24 1 25, 2520 হয়ে যাবে তোমার কাছে এলসিএম। এই সংখ্যাটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে তুমি 5 6 7 8 9 দিয়ে পুরোপুরি ভাগ করে দিতে পারবে, কিন্তু তোমাকে এমন সংখ্যা বের করতে হবে যেখানে ভাগ করতে গেলে এই নাম্বারগুলো তোমার কাছে কি চলে আসবে না ভাগশেষ চলে আসবে। তাই যে ডিফারেন্সটা আছে 1, এটাকে এখান থেকে মাইনাস করে দাও, 2519 তোমার কাছে হয়ে যাবে রাইট অ্যান্সার, তাই না? এবার মাইনাস কখন করতে হয় কখন আবার প্লাস করতে হয় সেগুলো ডিটেলস কনসেপ্ট যখন আমরা শিখবো তখন আমরা ডিটেলস আলোচনা করব। চলো পরের কোশ্চেনে বলছে যে হরি একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করেছে, যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে তার 8% লাভ হতো, ঘড়িটার বিক্রয় মূল্য কত? কীভাবে ক্যালকুলেট করবে? দেখো আমরা এটা বলতে পারি যে ঘড়িটার ক্রয় মূল্যটাকে সাপোজ তুমি ধরে নাও 100%, এটাকে তুমি ধরে রাখো ক্রয় মূল্য। যখন তুমি 10% ক্ষতিতে বিক্রি করছো নিশ্চয়ই এর থেকে 10 কমিয়ে দেবে, 90% বিক্রি করেছিলে। আবার তুমি বলছো যে পরবর্তীকালে তোমার 8% প্রফিট হবে, 8% প্রফিট হওয়া মানে তুমি 108-এ তাকে বিক্রি করবে বা পার্সেন্টেজে বিক্রি করবে। এই দুটো দামের মধ্যে পার্থক্য কত পার্সেন্টেজের? তুমি বলবে স্যার টোটাল 18% পার্থক্য আছে।
কিন্তু কোশ্চেনে কি বলা আছে যে তুমি 54 টাকা বেশিতে বিক্রি করলেই এই ঘটনাটা ঘটতো, মানে যেটা আমার কাছে 18%-এর ভ্যালু সেটাই টাকাতে কত টাকা না 54 টাকা। তো এখান থেকে তুমি 1%-এর ভ্যালু পেয়ে যাবে, 1%-এর ভ্যালু হবে 3 টাকা। আর তুমি যদি বের করতে চাও ক্রয় মূল্য, তাহলে তুমি কত পার্সেন্টেজ বের করবে? ক্রয় মূল্য সবসময় 100% হয়, তাহলে ক্রয় মূল্য হবে তোমার কাছে 300 টাকা। বাট কোশ্চেনে জানতে চেয়েছে বিক্রয় মূল্য কত। বিক্রয় মূল্য মানে প্রথম তুমি 10% ক্ষতিতে বিক্রি করেছিলে, সেই বিক্রয় মূল্য তোমাকে জানতে চেয়েছে। তো বিক্রয় মূল্য 10% ক্ষতিতে বিক্রি করা মানে 90%-এ বিক্রি করা হয়েছিল। তুমি বলবে স্যার বিক্রয় মূল্য 90%-এর যেটা ভ্যালু আসবে, যদি 1%-এর ভ্যালু 3 হয়, 90%-এর ভ্যালু হয়ে যাবে 270 টাকা, হ্যাঁ না? অপশন ডি হবে দেখো রাইট। চলো লাস্ট কোশ্চেন দেখো যেটা ছিল সেটা হচ্ছে যে সার্টস অ্যান্ড ইন্ডিসেস থেকে কোশ্চেন তোমাকে দিয়ে দেওয়া আছে, মানে নাম্বার সিস্টেমের পার্ট তোমাকে সিম্পলিফিকেশন এখান থেকে করে নিতে হবে। সো পাওয়ার বেস কোশ্চেন আছে, তোমাকে বলেছে যে 4 তার পাওয়ারে আছে 0.5 ইন্টু 0.5 তার পাওয়ারে আছে 4 ইন্টু 2 এর পাওয়ারে 4 দিয়ে দেওয়া আছে। এর সিম্পলিফিকেশন বা সরলতম মান কত আসবে? আছে কি 4-এর পাওয়ারে 0.5 ইন্টু 0.5-এর পাওয়ারে তোমাকে দিয়ে দেওয়া আছে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। সার্টস অ্যান্ড ইন্ডিসেস মানে এই সূচক এবং করণীর আমরা ফর্মুলা ছোটো থেকে কী কী দেখে এসেছি। যদি কখনো এরকম কন্ডিশন হয় যে এর পাওয়ারে ধরে নাও এক্স আছে আর ব্র্যাকেটের বাইরে ওয়াই আছে, আমরা ব্র্যাকেটটা যদি তুলে দিতে চাই তখন কি হয়ে যায় না এই পাওয়ারগুলো নিজেদের মধ্যে মাল্টিপ্লিকেশন হয়ে এ টু দি পাওয়ার এক্স ওয়াই হয়ে যায়। এটা আরেকটা ফর্মুলা তুমি যদি রিকল করো, ধরে নাও এর পাওয়ারে এক্স আছে মাল্টিপ্লিকেশন এর পাওয়ারে এখানে ওয়াই দিয়ে দেওয়া আছে, যদি বেস সেম থাকে গুণ আকারে থাকে তখন কি হয় না আমাদের কাছে পাওয়ারগুলো নিজেদের মধ্যে অ্যাড হয়ে যায়, এক্স প্লাস ওয়াই হয়ে যায়। তাহলে আমরা চেষ্টা করব কি সবগুলোকে 2-এর পাওয়ারে নিয়ে আসতে। 4কে আমরা কি লিখতে পারি 2-এর স্কোয়ার করলে আমরা 4 পাবো, তার বাইরে দেখো 0.5 আছে। ওকে 0.5টাকে আমরা কি বলতে পারি দেখো 5/10 আর 5/10 এটাকে সিম্পলিফাই করলে তুমি 1/2 পাবে, তার পাওয়ারে আছে 4 আর 2-এর পাওয়ার 4 তোমার কাছে অ্যাজ ইট ইজ যেটা আছে ওটাকে রেখে দাও। বেশ এখানে যখন তুমি ব্র্যাকেট তুলবে না বাইরে গুণ করবে তখন তোমার কাছে এটা দেখো 2 টু দি পাওয়ার 1 চলে আসবে মাল্টিপ্লিকেশন। এটা তোমার কাছে নিচে 2 আসছে 2 টু দি পাওয়ার 4, 2টাকে উপরে আনতে চাইলে তোমার কাছে মাইনাস হয়ে যাবে 2 টু দি পাওয়ার -4 আর এটা তোমার কাছে 2 টু দি পাওয়ার +4ই থাকছে। যদি বেসগুলো সেম হয়ে যায় পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, তো 2 টু দি পাওয়ার 1 +4 -4 কাটাকাটি হয়ে গিয়ে তুমি 2 টু দি পাওয়ার 1 পাবে। তো 2 টু দি পাওয়ার 1-এর ভ্যালু কত হয় না 2ই হয়, তাই সি হয়ে যাবে দেখো রাইট। ঠিক চলো গ্রুপ সির আমরা 15টা কোশ্চেন ডিটেলসে এখানে ডিসকাস করলাম। কারো যদি কোনো জায়গাতে প্রবলেম থেকে থাকে যে এই জায়গাটা বুঝতে পারছো না প্লিজ কমেন্টে মাস্ট জানিও। গ্রুপ সি রিগার্ডিং যে 15টা কোশ্চেন আমাদের কাছে ছিল। এখন আমরা মুভ করব এবার গ্রুপ ডিতে কোশ্চেন কেমন এসেছিল দেখো। গ্রুপ ডির ফার্স্ট কোশ্চেন যেটা ছিল নাম্বার সিস্টেম থেকে 6598 এই সংখ্যাটার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা তুমি যোগ করবে যাতে তার কাছে এই যোগফলটা তোমার কাছে একটা পূর্ণবর্গ সংখ্যা তৈরি হয়। তুমি যদি স্কোয়ার নাম্বারগুলো মনে রাখতে পারো যে কোনটা স্কোয়ার কত হয় তুমি সেখান থেকে চেক করতে পারবে। যেমন ধরো নিয়ার অ্যাবাউট যদি আমি তোমাকে বলতে চাই 125-এর স্কোয়ার কত হয়, তুমি বলবে স্যার এটা হবে 5 5 25 আর 12 সাথে 13 গুণ করলে হবে 13 12 156। এটা তো অনেক ওহো আমি কোনটা চেক করছি সরো ছেড়ে দাও। আমি অপশন থেকে চেক করতে চেয়েছিলাম কিন্তু অপশন থেকে তো চেক করলে হবে না, অপশনের যেই সংখ্যাটা যোগ করছি সেটা দিয়ে দেওয়া আছে। আচ্ছা এই সংখ্যাটার কাছাকাছি তুমি অ্যাজুম করবে নাম্বার কীভাবে, যেমন ধরে নাও 80-র যদি আমরা স্কোয়ার নিতাম 80 স্কোয়ার 28 64 সহ হতো। ঠিক তুমি যদি 85-এর স্কোয়ার নিতে না 85-এর স্কোয়ার কত হয় দেখো 5 স্কোয়ার 25 আর 8 9 72 এটা হয়। তো নাম্বারটা তোমার কাছে কিন্তু 80 এবং 85-এর মধ্যেই বিলং করবে যে নাম্বারটার স্কোয়ার ওরা এখানে বলছে। তুমি যদি 84-এর একবার স্কোয়ার চেক করে দেখো যে 84-এর স্কোয়ার কত হয়, 84-এর স্কোয়ার যেটা হবে সেটা হচ্ছে 16 28 64 আর 4 32 2 64, 6 হবে 4 1 5 6 4 10 0 ক্যারি 1 6 1 7, এটা হবে 84-এর স্কোয়ার। আর যদি আমরা 83 স্কোয়ার দেখতে চাই 83 স্কোয়ার এটা কত হবে দেখো 9 28 64 হবে আর 3 8 24 24 2 হয়ে যাবে 48। তো 9 আসবে 8 আসবে 4 4 8 এখানে তুমি 6 পাবে। ঠিক ক্যালকুলেশনে কি কোথাও ভুল করছি? চলো তার মানে
তুমি যদি কাছাকাছি সংখ্যা বের করতে চাও তাহলে 6889 একটা তুমি পূর্ণবর্গ সংখ্যা পেয়েছো, আর এখানে তোমাকে ভ্যালু দিতে হচ্ছে 6598। তো কত নাম্বার যোগ করতে হবে? 6889 থেকে তুমি 6598কে মাইনাস করে দাও। 1 আসবে, 9 হবে, 5 একে 6, 7 আর 9 391, কিন্তু অপশন তো তোমার কাছে অ্যাভেলেবেল নেই। কোথায় ভুল করছি? 1 মিনিট দাঁড়াও। যদি আমরা তার মানে 83 জায়গাতে 82 এর একবার স্কোয়ার করে দেখি। 82 এর যদি আমরা স্কোয়ার নিতাম সেটা কি নিয়ার অ্যাবাউট নাম্বার আসতো? এটা আমরা 4 পেতাম, 28 64 আসতো। 8 দুগুণে 16 দিয়ে 32, এখানেই তো আসছে। 4 2 4 3 7, এটা 6724। তো এখান থেকে তুমি 6598 মাইনাস করে দাও। দেখো এটা তোমার কাছে 6 বেরিয়ে আসবে, 9 একে 10 2 12, 5 একে 6 একে 7, 126 তুমি বলবে স্যার অ্যাড করতে হবে। সো এরকমভাবে, যেটা র্যান্ডমলি আমি তোমাকে চেক করে করে দেখাচ্ছি, এরকমভাবে অনেক টাইম লাগবে। এটা কখনোই তোমার কাছে পরীক্ষার হলে বসে সলভ করার মেথড না। তাহলে আমরা কি করব না, আমরা যোগভাগ প্রক্রিয়াতে যেরকমভাবে পূর্ণবর্গ সংখ্যা বের করতে চাই সেই প্রসেসটা দেখো আমরা এখন অ্যাপ্লাই করব। ভাগ প্রক্রিয়া 6598 এর নিয়ার অ্যাবাউট আমরা পূর্ণবর্গ সংখ্যা বের করতে চাইছি। কীভাবে ক্যালকুলেট করতে হয় না, স্কোয়ার মানে দুটো দুটো করে পেয়ার নিয়ে নাও। 65-র কাছাকাছি তুমি পূর্ণবর্গ সংখ্যা 28 64 এখানে নামিয়ে দিলে, ঠিক এখানে 1 নামবে, এখানে 9 নামবে, এখানে 8 আসবে, 198। নেক্সট কী করতে হয়, 8 আর 8 যোগ করলে হবে এখানে 16। পরবর্তীকালে তুমি কি করবে না, এখানেও একটা নাম্বার নেবে, সেই নাম্বারটা এখানেও বসবে, ওই নাম্বারটার সাথে নিচের পুরো নাম্বারটা মাল্টিপ্লিকেশন হয়ে এখানে একটা নতুন নাম্বার তৈরি হবে। সেটা কত দেখো, যদি আমি 161 নিতাম নিশ্চয়ই এর থেকে ছোটো হতো, তাহলে আমাকে নিতে হবে কি 2 নিতে হবে। আর 2 যদি তুমি নাও তাহলে 2 2 4, 16 2 32, এই জায়গাতে 324 যদি থাকতো তবেই সেটা পূর্ণবর্গ সংখ্যা তৈরি হতো। কতর না 82 এর। সো আমার কাছে আছে 198, আমাকে হতে হবে 324। তো কতটা কম আছে সেটাই যোগ করতে হবে। তো তুমি এটাকে মাইনাস করে দেখো, তোমার কাছে 126ই অ্যান্সার বেরিয়ে আসবে। আর এই মেথডটাই তোমাকে কিন্তু পরীক্ষার হলে বসে করতে হবে না, তোমার কাছে এরকম র্যান্ডম মেথড যেটাকে আমি প্রথম চেক করে করে দেখাচ্ছিলাম, যে অনেক স্টুডেন্ট চাইলে কিন্তু এরকমভাবে চেক করে করে করতে পারে যদি এই মেথডটা জানা না থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে দেখো। 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলমান একটা ট্রেন 27/2 সেকেন্ডে একটা যদি বিন্দুকে অতিক্রম করে থাকে, ট্রেনটার দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, কোনো একটা বিন্দুকে অতিক্রম করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা। তো তার স্পিড কত আছে? 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5 এর 18 দিয়ে গুণ করে দাও। আর কত সেকেন্ডে কভার করেছে না 27/2 সেকেন্ডে কভার করেছে। আমরা এখন কি করলাম, আমরা এখন করলাম দেখো স্পিড ইন্টু টাইম। আর স্পিড ইন্টু টাইম করলেই টোটাল কতটা ডিস্টেন্স তুমি কভার করছো সেটা বেরিয়ে আসে। আর একটা বিন্দুকে কভার করতে গিয়ে কোনো একটা ট্রেন যেই ডিস্টেন্সটা কভার করে সেটা ট্রেনটার কিন্তু নিজের ডিস্টেন্সটাই হয়। ঠিক, তো এখান থেকে বেরিয়ে আসবে 9 2 18 পাবো, 9 3 27 আসবে। 2 দিয়ে ক্যান্সেল আউট করলে তোমার কাছে হবে এটা 15। ওপরে আসবে 5 15 75 ইন্টু 3, বা এটা তোমার কাছে বেরোবে 225। আর তাকে তুমি ভাগ করবে 2 দিয়ে। 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলছিল, 30 ইন্টু 5 এর 18, 27/2 সেকেন্ডে বিন্দুকে কভার করেছে ইন্টু 27/2 সেকেন্ড। ওকে, 3 9 27, 9 2 18, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে হবে 15। 3 5 15, 15তে হবে 225। চলো, হ্যাঁ 225কে 2 দিয়ে যখন তুমি ভাগ করবে তখন 112.5 মিটারই তোমার কাছে বেরিয়ে আসবে। আর সেটা তো অপশন অ্যাভেলেবেল আছে কোথায়? অপশন এতে। তাই এটা হবে দেখো রাইট অ্যান্সার। আসো নেক্সট কোশ্চেন বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তুমি 1023 এবং 750কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে। ধরো একটা বড় সংখ্যা আছে, যেই সংখ্যাটাকে দিয়ে তুমি 1023কে ভাগ করতে গিয়ে দেখছো তোমার কাছে 3 ভাগশেষ থাকছে। তাহলে কতটা অবধি ভাগ গেছে? এখান থেকে 3 বাদ দিয়ে দাও, 1020 অবধি ভাগ চলে গেছে। 750কে ভাগ করতে গিয়ে তুমি দেখছো 2 ভাগশেষ আছে, বাদ দিয়ে দাও, 748 অবধি তোমার ওই সংখ্যাটা দিয়ে পুরোপুরি ভাগ চলে গেছে। তো এবার সেই সংখ্যাটা কত কিভাবে বুঝবে না, আমরা বড় নাম্বারের মধ্যে যখন গসাগু ক্যালকুলেট করতে চাই তখন ডিফারেন্স মেথডটা কাজে লাগাই। এখানে ডিফারেন্স কত আসবে? 8 2 10, ক্যারি 1, 4 1 5, 7 5 12, এখানে ক্যারি 1, 7 1 8 2 10, 272। হয় 272 তোমার কাছে গসাগু হতো বা এর কোনো না কোনো মাল্টিপিল হবে। প্রথমে তুমি 2 দিয়ে এটাকে ভাগ করে দেখো, তোমার কাছে আসবে 136। 136 কোথাও অ্যাভেলেবেল নেই, আবার 2 দিয়ে ব্রেক করে নাও, এটা হবে তোমার কাছে 6 2 12, 8 2 16, 68। দেখো 68 কিন্তু অ্যাভেলেবেল আছে। তবুও তুমি কনফার্ম হওয়ার জন্য একবার ক্রস চেক করে দেখে নিতে পারো যে 68 দিয়ে তোমার 1020 এবং 748কে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না।
আর যদি তুমি এই মেথড অ্যাপ্লাই না করতে পারো, যদি না জানা থাকে, দেন তুমি কীভাবে করবে, তুমি বলবে স্যার 1020 এবং 748 যদি আমি গসাগু ক্যালকুলেট করতে চাই, তাহলে ভাগ করে করে দেখবো কতটা অবধি ভাগ যাচ্ছে। প্রথমে তুমি ভাগ দেবে, এটা তোমার কাছে আসবে 510, 3 2 6, 7 2 14, 4 2 8 পাবে। দেন আবার তুমি 2 দিয়ে ব্রেক করবে, এটা আসবে 2 2 4, 5 2 10, 5 2 10, 255, 18 2 36, 7 2 14, এটা আসবে। আর তারপর তুমি ভাগ দেবে কত দিয়ে, দেখো 17 দিয়ে। 17 দিয়ে ভাগ দিলে 17 × 17, 5 17 85, আর 17 × 17, 17 × 17, ঠিক। তাহলে এরপরে আর এর কোনো নাম্বার দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা অবধি পুরোটা ভাগ গেছে। 17 × 4, 17 × 4, 4 17 68 তোমার এখান থেকে কি বেরিয়ে আসবে, সংখ্যাগুলোর HCF বা গসাগু বেরিয়ে আসবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, একদম ইজি আছে যে 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত হবে। আচ্ছা 2 থেকে 12 মধ্যে বলেছে, তুমি না 2কে নিতে পারবে না 12কে নিতে পারবে। তো 2 থেকে 12 মধ্যে মৌলিক সংখ্যা কী কী আছে, 3 মৌলিক সংখ্যা হয়, 5 মৌলিক সংখ্যা হয়, 7 মৌলিক সংখ্যা হয়, 11 মৌলিক সংখ্যা হয়, আর তো কিছু নেই। এগুলোকে যোগ করে নাও, 11 সাথে 18 5 23, 23 আর 3 কত হবে না 26। এবার দেখো 26 অপশনে আছে, তুমি নিয়ে নেবে। 28 অপশনে আছে, কেউ যদি 2টাকেও নিয়ে নিত না তখন তার হতো কিন্তু 28। দেখো যে কোশ্চেনটা এখানে তুলেছি বা যে করেছে সেই 28 দাগ মেরে রেখেছে, কিন্তু 28 রং অ্যান্সার। কেন জানো, কারণ ল্যাঙ্গুয়েজটার দিকে তুমি যদি ভালো করে দেখো, ওহো 2 থেকে 12 মধ্যে বলেছে, কিন্তু যদি এটা এরকম বলতো যে 2 থেকে 12 পর্যন্ত, একটা হয় মধ্যেকার আর একটা হয় পর্যন্ত, দুটোর মধ্যে ডিফারেন্স দেখো, তোমাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি কি ডিফারেন্স। 2 3 4 5 6 7 বললাম। যদি কখনো বলে আচ্ছা 2 থেকে 12 মধ্যে বলেছে, তো 2 থেকে 12 মধ্যে, আচ্ছা 2 থেকে 12 মধ্যে এবং বলে দেওয়া নেই, ওকে। এই কোশ্চেনটাতে না আমারও একটু কনফিউশন লাগছে, আমাকে এবার ইংলিশ টার্মটা দেখতে হবে। একটা কন্ডিশন হয় যেখানে ধরে নাও, সাপোজ এখানে আমি 2 থেকে 7 অবধি লিখেছি, যদি বলতো যে 2 এবং 7-এর মধ্যে নাম্বারগুলো নাও, তখন তুমি শুধুমাত্র এই 3 4 5 6 এখান থেকেই চুজ করতে পারবে। আবার যদি এটা বলে দেয় যে 2 থেকে 7 পর্যন্ত, তখন তুমি 2টাকেও ইনক্লুড করতে পারবে, 7টাকেও ইনক্লুড করতে পারবে। সো এখানে আমার লিটল বিট কনফিউশন লাগছে যে ইংরেজি টার্মটা আমাকে একবার দেখতে হবে, তবে আমি কনফার্ম করতে পারবো যে 2টাকে এখানে ধরা যাবে কি যাবে না। যেহেতু 2 থেকে 12-এর মধ্যে বলেছে, আমার মনে হয় না যে 2টাকে তুমি এখানে ইনক্লুড করতে পারবে। আবার 2টাকে ইনক্লুড যদি তুমি করতে পারো, তখন তোমার অ্যান্সার কিন্তু 28 হবে, ঠিক। সো আমাকে একবার দেখতে হবে যে ইংরেজিতে কী টার্ম ইউজ করা আছে, এখানে এবংয়ের জায়গাতে, মানে এখানে এবং দিয়ে দেওয়া আছে ইংরেজি রেসপেক্টে নাকি থেকে বলে দেওয়া আছে, এটা আমাকে একটু দেখতে হবে। চলো পরের কোশ্চেনটা দেখো, সুদের হার 5% থেকে কমে যদি 4% হয়, তাহলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদটা কিন্তু 250 টাকা কমে যায়। তো ওই ব্যক্তির জমা করা মোট মূলধন কত তোমাকে বের করতে হবে। যাই টাকা থাক না কেন, সাপোজ X টাকা আছে, কত টাকা আছে তো আমরা জানি না, তো সেই টাকার উপর তুমি ইনিশিয়ালি 5% সুদ পাচ্ছিলে, পরবর্তীকালে যদি সুদটা তোমার কাছে 4% হয়ে যায়, মানে কতটা কমেছে, তুমি বলবে স্যার 1% কমেছে আসলের। আর এতেই যদি আমার কাছে 250 টাকা কমে যায়, আসলের উপর 1% কমেছে বলেই আমার কাছে সুদ কমে গেছে 250 টাকা। আমাকে জানতে চেয়েছে আসল কত টাকা ছিল, তো আসল সবসময় 100% হয়, তো আসলের 1%-এর ভ্যালু যদি 250 হয়ে থাকে, তো পুরো আসলটার ভ্যালু 100%-এর ভ্যালু কত হবে, তুমি বলবে স্যার 25,000, 100 দুটো শূন্য লাগিয়ে দাও, 25,000 হয়ে যাবে অ্যান্সার, অপশন বি হবে দেখো কারেক্ট, ঠিক। আচ্ছা এই কোশ্চেনটা দেখো বলার মতো কিছুই নেই, জাস্ট সিম্পলিফিকেশনের একটা কোশ্চেন দিয়ে দেওয়া আছে, এক্সের মান তোমাকে বের করতে হবে। তুমি একবার এরকম করে নাও যে এই দিকে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে সব যোগ করে নেবে, আর এখান থেকে সেটা তুমি সাবস্ট্রাক্ট করে দাও, এক্সটাকে এদিকে নিয়ে চলে আসবে, ব্যাস। কী করবে, এগুলো তোমাকে যোগ করতে হবে, লিখে লিখে করতে হবে। 79.63, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে যেহেতু অনেক পয়েন্ট এবং ডেসিমাল আছে। এখানে নাম্বার আছে 963.8, আমি হিসাবের জন্য 0 দিয়ে দিলাম। আর এখানে আছে 7.953, চলো 0 লাগিয়ে দিলাম সব জায়গাতে। 3 আসবে, 5 3 8 পাবো, 8 9 17 6 23 3 ক্যারি 2, 7 2 9 9 9 18 3 21 ক্যারি 2 আসবে, 6 2 8 7 15 5 ক্যারি 1 9 1 10, 1051। আর সেখান থেকে তোমাকে মাইনাস করতে হবে 18.732, যদি মাইনাস করে দাও এটা 1 আসবে, এটা আমরা 5 পাবো, এটা 6 আসবে, 651। তো অপশন একটাই দেখতে পাচ্ছি, অপশন সি হবে তোমার কাছে রাইট আনসার, মানে এক্সের মান, ঠিক। আচ্ছা নেক্সট দেখো আবার একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন আছে, আন্ডার রুটে কী দিয়ে দেওয়া আছে 90 ডিভাইডেড বাই
0.09 মাল্টিপ্লিকেশন 10। আচ্ছা একটা কথা বলো যে a ডিভাইডেড বাই b যদি কখনো থাকে আর আমার হিসাবের সুবিধার্থে যদি আমি এটাকে মাল্টিপ্লিকেশনে কনভার্ট করতে চাই তাহলে আমাকে উল্টে দিতে হয়, 1/b করতে হয়। আমি সেখানে দেখো এটাই করতে পারি। কি করতে পারি যে 90 ছিল, এটাকে আমি উল্টে দিলাম, 1 ডিভাইডেড বাই 0.09 হবে ইন্টু 10। এবার এখানে পয়েন্ট তুললে ওপরে হয়ে যাবে 100। 100 হলো, 9 দিয়ে যখন তুমি কাটাকাটি করবে তখন তোমার কাছে 10 আসবে, 10 10-এ 100, আরেকটা 100 আন্ডার রুট তুলে নিলে তোমার কাছে 100ই আর বাইরে বেরিয়ে আসবে, তাই বি হবে দেখো রাইট অ্যান্সার। ঠিক, চলো একটা বর্গক্ষেত্রের প্রতিটা বাহুকে 10% বাড়ানো হয়েছে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? বর্গক্ষেত্রের বাহুকে 10% তুমি বাড়িয়েছো, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ওকে, সাকসেসিভের ফর্মুলা লাগিয়ে দাও। 10 বাড়ানো হয়েছে প্লাস 10-এ 10-এ 100 ডিভাইডেড বাই 100, টোটাল এখানে 20, ওখান থেকে 21%ই তোমার কাছে বেড়ে যাবে এফেক্ট। আর সব থেকে বেস্ট তুমি যদি এভাবে না বুঝতে পারো যে স্যার এটাও কীভাবে সাকসেসিভে হচ্ছে, কোনো প্রয়োজন নেই। বাহুগুলোকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কী হয়? বর্গক্ষেত্রের এরিয়ার ফর্মুলা হচ্ছে তার বাহু স্কোয়ার হয়। 10% বাড়াচ্ছ মানে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/10। যদি অরিজিনাল তার অরিজিনাল সাইড যদি কত থাকে? 10 থাকে, এখন তুমি 1 বাড়িয়ে প্রেজেন্ট যে বর্গক্ষেত্রের সাইডটা হয়েছে সেটা 1 বেড়ে গিয়ে 11 হয়েছে। তো ক্ষেত্রফল আগে 10 স্কোয়ার 100 ছিল, এখন ক্ষেত্রফল 11 স্কোয়ার 121 হয়েছে। তো 100 রেসপেক্টে 121 হয়েছে মানে 21 বেড়েছে। আর পার্সেন্টেজ ক্যালকুলেট করে দেখবে এটাই পার্সেন্টেজ আসবে যে 21%ই তোমার কাছে ইনক্রিজ হয়েছে। ঠিক, ওকে নেক্সট কোশ্চেনে আসো। এক ব্যক্তি এবং তার 2 যমজ ছেলের বর্তমান বয়সের গড় বলে দেওয়া আছে 30। টোটাল 3 জনের তোমাকে গড় বলে দেওয়া আছে। 3 জনের যদি গড় 30 হয়, 3 জনের টোটাল এজ কত হবে? 3 × 30 করলে হবে 90। সো তার বাবা এবং 2টো যমজ ছেলের টোটাল বয়স দিয়ে দেওয়া আছে 90। ওই ব্যক্তি এবং তার এক ছেলের বয়সের অনুপাত হচ্ছে 5:2। ঠিক, যদি ওই ব্যক্তিটার যদি বয়স তোমার কাছে সাপোজ 5 আর তার একটা ছেলের যদি 2 হয়ে থাকে, ছেলে দুটো যমজ মানে দুজনের তো সেমই হবে, তো আরেকটা ছেলের তুমি 2 পাবে। তো এই রেশিওতেই তারা আছে, 2 2 4 5 9 রেশিও। তো 9 রেশিওর টোটাল যদি ভ্যালুই তোমার কাছে 90 হয়ে থাকে, তো 1 রেশিওর তোমার কাছে ভ্যালু হবে কত? তুমি দেখবে 10 বছর। 1 রেশিওর ভ্যালু যদি 10 বছর হয়, তুমি বলছো লোকটার বয়স হয়ে যাবে 5 রেশিও মানে 50 বছর, আর যমজ দুটো ছেলের কত করে হবে? না 20 করে হবে। জানতে কি চেয়েছে যে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? বর্তমান বয়স হয়ে যাবে 50 বছর, অপশন ডি। আশা করি বুঝতে পারছো। পরেরটাতে আসো। একটা সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম। তো কোনো একটা সংখ্যার 30% থেকে তুমি যদি 25% মাইনাস করে দাও, তোমার কাছে বেরোবে কত? না 15। তার মানে ওই সংখ্যাটার 5%-এর ভ্যালু যদি তুমি 15 পেয়ে থাকো, সংখ্যাটার 1%-এর ভ্যালু তুমি কত পাবে? 3 পাবে। জানতে চেয়েছে সংখ্যাটার 20%-এর ভ্যালু কত? তো 20%-এর ভ্যালু কত হবে? 1%-এর ভ্যালু 3 হলে 20%-এর ভ্যালু হয়ে যাবে 60, হ্যাঁ না? 60 পাবো, দেখো রাইট। ওকে নেক্সট দেখো, একদম ইজিয়েস্ট কোশ্চেন আছে যেখানে তোমাকে তার স্থানীয় মান এবং তার অভিহিত মান বা মুখ্য মান এর মধ্যে তোমাকে গুণফল ক্যালকুলেট করতে হবে। নাম্বার কত আছে? না 5 6 4 8 2 3। 4-এর স্থানীয় মান এবং তার মুখ্য মান। আচ্ছা, একটা হয় আমাদের কাছে প্লেস ভ্যালু, একটা হচ্ছে ফেজ ভ্যালু। স্থানীয় মানটাকে আমরা বলি প্লেস ভ্যালু, যেই প্লেসে আছে তার প্লেসের ভ্যালুটা। আর অভিহিত মানটাকে আমরা বলি তার ফেজ ভ্যালু। ফেজ ভ্যালু কোনটা? নাথিং, তুমি যেই সংখ্যাটাকে দেখছো সেটাই তার ফেজ ভ্যালু। তো 4-এর ক্ষেত্রে এই যে 4 আছে, 4-এর ক্ষেত্রে তার ফেজ ভ্যালু কিন্তু 4ই হবে। বাট প্লেস ভ্যালু যদি দেখতে চাই 4 কত নম্বর প্লেসে আছে, একক দশক শতক হাজার, মানে তার প্লেস ভ্যালু হয়ে যাবে 4000। আর বলেছে তাহলে স্থানীয় মান এবং অভিহিত মানের মধ্যে গুণফল কত? তো 4000-এর সাথে তুমি যখন 4কে গুণ করবে তখন তোমার অ্যান্সার কিন্তু কত চলে আসবে? 16000, যেটা অপশন এতে আছে। 16000 হবে তোমার রাইট অ্যান্সার। ঠিক, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে কি যে একটা খুঁটির 1/10 লাল, 1/20 সাদা, 1/30 নীল, 1/40 কালো, 1/50 বেগুনি এবং 1/60 হলুদ। বাপরে, এত অংশ লাগিয়ে দিয়েছে, বেশ। এবং বাকি অংশ সবুজ রং করা আছে, মানে এরপরেও কিছুটা অংশ বেঁচে আছে যেটাকে সে সবুজ রং করেছে। যদি সবুজ অংশের দৈর্ঘ্য 12.08 হয়ে থাকে মিটার, তো খুঁটিটার দৈর্ঘ্য কত হবে জানতে চেয়েছে। বেটার কি না তুমি সবগুলোকে না এলসিএম নিয়ে নাও।
10, 20, 30, 40, 50, 60, 5 বরং 60, এলসিএম কত হবে? চলো এলসিএম আমি নিয়ে নিলাম কত না 600 হচ্ছে এলসিএম। যদি 600 এলসিএম হয় তাহলে ফার্স্ট পার্টে লালের পরিমাণ কত বেরোবে? যদি 600 টোটালটাকে আমি ধরে নিই, এলসিএম মানে আমি টোটালটাকে অ্যাজুম করছি 600 আমার মতো করে। তার মধ্যে লাল কত আছে? 1/10 ভাগ, মানে 60 ইউনিট আছে লাল। সাদা কতটুকু আছে? 1/20 মানে 30 আছে সাদা। নীল কতটা আছে? 1/30, 20 ইউনিট আছে নীল। কালো কতটা আছে? কালো আছে 1/40, 4 15 60 মানে 15 আসবে। বেগুনি কতটুকু আছে? বেগুনি আছে তোমার কাছে 12 ইউনিট। আর হলুদ কতটা আছে? হলুদ আছে তোমার কাছে 60 মানে 10 ইউনিট। টোটাল কত হলো? 5 2 7, 1 2 3, 3 2 5, 5 3 8 6 14, 147 ইউনিট আমরা এখানে পেয়েছি। আর বাকিটা কি হয়ে যাবে না সবুজ। তো আমরা যেরকম ডেটা অ্যাজুম করে চলেছি তাতে যদি আমি 600 থেকে 147 মাইনাস করতাম, 3 আসতো, 4 একে 5, 5 10 ক্যারি 1, এটা তোমার কাছে আসতো 453, তাই তো? 453 মানে এই পার্টটা হবে আমাদের কাছে কি সবুজ। কিন্তু কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে যে 12.12 মিটার, 12.08 মিটার আছে। সো এই যে আমরা 453 পেয়েছি সেটাই কোশ্চেনের সাথে ইকুয়াল করতে গেলে আমরা বলবো 12.08 মিটার। জানতে চাই যে খুঁটিটার টোটাল লেন্থ কত, তো আমরা টোটাল লেন্থ যেটা 600 বের করেছিলাম সেটার ভ্যালু ক্যালকুলেট করতে পারলেই ওদেরও কোশ্চেনে টোটাল লেন্থ বেরিয়ে যাবে। তো 453 ভ্যালু যদি 12.08 হয়, একের ভ্যালু আমরা কত পাবো? 12.08 ডিভাইডেড বাই 453, আর পুরো মানে 600, তার ভ্যালু কত আসবে? 12.08, পয়েন্টটাকে আমি তুলে দিচ্ছি, ইন্টু 600, 6 লাগিয়ে দাও, ডিভাইডেড বাই কত আসবে না 4 5 3, 3 2 6, 3 15 45, 3 1 3 আসবে। ওকে, 8 2 10 1 11, পুরোপুরি কি এটা ভাগ যাবে? হ্যাঁ, দেখো 8 টাইমস অবধি ভাগ যাচ্ছে, 8 টাইমস অবধি। দেন তোমার কাছে 8 × 2 16 মিটার। তুমি বলবে স্যার পুরো যেটা আমাদের কাছে খুঁটিটার লেন্থ হবে সেটা হয়ে যাবে অ্যান্সার 16 মিটার। ঠিক, মেবি এটাই লাস্ট কোশ্চেন। কোন ভগ্নাংশটা সব থেকে বড় তোমাকে বের করতে হবে। একটা দেখো, এই ভগ্নাংশটা আছে 3 4 12 প্লাস 2 14/3, এখানে আছে তোমার কাছে 39/12, এটাতে পাবে 4 ছক 24 প্লাস 1 25/6, আর এটাতে আছে 47/12। তুমি পূর্ণ সবগুলোতে পূর্ণতে কনভার্ট করে দাও। দেখো প্রথমটা তোমার কাছে ছিল 4/2/3, এটাকে তুমি যখন নেবে না 3 12 36, 3 12 36, আরও 3 থাকবে, 3 পূর্ণ 1 4 পাবে। এটাতে আসো, এটা অলরেডি 4 পূর্ণ 1 6 আছে, আর এটা যখন তুমি কনভার্ট করবে 3 12 36, 3 পূর্ণ 11 12 তুমি পাবে। সব থেকে বড় বের করতে বলেছে। আমরা কি জানি দেখো, যে ভগ্নাংশের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি কি তোমার কাছে আছে না, মিক্সড ফ্র্যাকশন আছে, মিক্সড ফ্র্যাকশন। সো মিক্সড ফ্র্যাকশনের মধ্যে এটা হচ্ছে তার ইন্টিজার পার্ট, মানে পূর্ণ সংখ্যার পার্ট, আর এই পোর্শনটা তার কি না ফ্র্যাকশনাল পার্ট। তো এখানে কি হবে, প্রথমটা আছে 4 + 2/3, ঠিক, এটা কত আছে 3 + 1 4, এটা কত আছে 4 + 1 6, আর এটা কত আছে 3 + 11 12। তো সব থেকে বড় বললে তোমার কাছে দুটো জায়গা তৈরি হতে পারে, যে এটা বড় হবে নাকি এটা বড় হবে, কারণ এগুলোতে 4+ আছে, 4+ আছে, এগুলো তো 3 3 আছে, এগুলো তো ছোটোই হবে, এই দুটোকে বাদ রাখছি। এই যে দুটো তোমার কাছে থাকছে না, এটা আর এটা, এ দুটোর মধ্যে কোনটা বড় কিভাবে বুঝবে? তুমি বলবে স্যার আমরা বুঝতে পারি যে 4 4 তো দু জায়গাতেই কমন আছে, তো 4টাকে যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে এখানে পড়ে থাকছে কি ফ্র্যাকশন ভ্যালু 2/3, এখানে পড়ে থাকছে কত না 1/6, 1/6। সো 2/3 বড় না 1/6 বড়, কী করে বুঝবে? তুমি ভাগ দিয়ে দিতে পারো পুরোপুরি, অথবা তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখতে পারো। দেখো 2কে যখন তুমি 3 দিয়ে ভাগ দেবে, এটা পয়েন্ট আসবে 20 হবে, 3 ছক 18 হবে, এখানে 3 ছক 18 হবে, এরকমই চলবে। আর 1কে যখন তুমি 6 দিয়ে ভাগ দেবে, পয়েন্ট লাগাবে, তোমার কাছে 10 আসবে, 6 একে 10 40 পাবে, 6 ছক 36 1.6 পাবে। এবার তুমি বলো পয়েন্টের পরে 6 বড় আছে নাকি 0.16 বড় আছে? অবভিয়াসলি 6 বড় আছে, তাহলে বড় তোমার কাছে কোনটা হবে না, বড় হবে এটা। আর এটা কোনটা ছিল 4 × 2/3, অপশন এ হয়ে যাবে, দেখো রাইট অ্যান্সার। ঠিক, আচ্ছা আরও আছে কোশ্চেন। 24 জন লোকের একটা পুকুর কাটতে যদি 12 দিন লাগে, কতজন লোক 8 দিনে ওই পুকুরটা কাটতে পারবে? দেখো এগেন সেই কনসেপ্টেরই কোশ্চেন, M1 D1 H1 এর কোশ্চেন তুমি লাগিয়ে দেবে, যে 24 জন লোক 12 দিনে একটা পুকুর কাটছিল,
এখন 8 দিনে পুকুরটা কাটতে হবে, কতজন লোক লাগবে? 8 দিয়ে ক্যান্সেল আউট করে দাও, 3 আসতে 24 আসবে, তো এক্সের মান কত পাবে? 3 বারোতে 36। কতদিন সময় লাগবে? কতজন লাগবে? কতজন তোমার অ্যান্সার হয়ে যাবে 36। ঠিক, ওকে। লাস্ট কোশ্চেনে আসো, এটাই মেবি লাস্ট কোশ্চেন, আর কি আছে? নেই। চলো, লাস্ট কোশ্চেন বলছে যে 3কে কত দিয়ে গুণ করলে তোমার কাছে -1 পাওয়া যাবে? তোমাকে যদি আমি কোশ্চেন করতাম যে 3কে তুমি কত দিয়ে গুণ করবে যাতে তোমার কাছে 15 পাওয়া যাবে, কী করে বুঝবে? তুমি রেজাল্ট যেটা পেয়েছো 15, তাকে তুমি 3 দিয়ে ভাগ করে দাও, দেন বলবে স্যার আমার কাছে 5 গুণ করতে হবে। সিমিলারলি -1 যদি পেতে হয় তাহলে -1কে তুমি 3 দিয়ে ভাগ করে দাও, কত দিয়ে গুণ করতে হচ্ছে না? -1-এর 3 দিয়ে গুণ করতে হবে, যেটা অপশন সিতে আছে। ঠিক, চলো তাহলে টোটাল 30টা কোশ্চেন দেখো আমরা কমপ্লিট করলাম। একটা কোশ্চেন ডাউট ছিল, কমেন্টে জানিও যে ওই জায়গাটা কি তোমার কাছে ডাউট থাকছে, আর যদি অন্য কোনো জায়গাতে ডাউট থেকে থাকে আরও একবার দেখো। প্রথমে আমরা রিপিট করি যে যদি পুরোনো প্যাটার্নে এক্সাম হয় তাহলে এরকমভাবে এক্সাম হবে। আর আমাদের নতুন ব্যাচে যে কথা যেটা আমি বলছিলাম, যদি মনে হয় যে তুমি ব্যাচ নিতে চাও তাহলে 449 টাকা একদম স্পেশাল অফার এখন চলছে, অনেকটা ডিসকাউন্টে তুমি পেয়ে যাবে, এবং এখান থেকে তুমি কমপ্লিট প্রিপারেশন কিন্তু এই ব্যাচ থেকে তুমি পুরো করে নিতে পারবে এবং নিজেকে এক্সামের জন্য পুরোপুরি প্রিপেয়ার করে নিতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।